আসসালামু আলাইকুম, সবাই কী অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের সাব্বির স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি সাব্বির। আমাদের সাব্বির স্টোরি চ্যানেলের সকল রকমের রোমান্টিক গল্প দেখতে এবং শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই গল্পের পার্ট 1 আগে আপলোড হয়েছিল আর এখন সম্পূর্ণ গল্পটা আপলোড হয়েছে। যারা যারা পার্ট 1টাই শুনছেন নিচে টাইম মেনশন করে দিছি, একটু কাট করে শুনে নেবেন। আর যারা যারা পার্ট 1টাই শুনেন নাই তারা একটু কষ্ট করে সবটা শুনে যাবেন। আর গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকালে কলেজে যাব এমন সময় বাবা এসে বলল, আকাশ, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা এখনই তোমার নানুর বাসায় যাব। তোমার নানু খুব অসুস্থ। কিন্তু বাবা আজকে তো আমার এক্সাম আসছে আর কালকেও। বাবা কিছুক্ষণ কি যেন ভাবলেন, তারপর বললেন, তাহলে তুমি এক্সাম দিয়ে কাল চলে আসো, আমরা এখন যাচ্ছি। ঠিক আছে বাবা, আমি এক্সাম দিয়ে চলে যাব, তোমরা সাবধানে যেও। আকাশ কলেজে চলে আসলো। একটা বিষয় মাথায় ঢুকছে না আকাশের। কয়েকদিন আগেও নানুকে দেখে আসলো সুস্থ, হঠাৎ নানুর কি এমন অসুখ হলো যে বাবা এত তাড়াতাড়ি চলে গেলেন? আকাশ কথাগুলো মনে মনে ভাবছে। আকাশের অনার্সের ফাইনাল ইয়ারের টেস্ট পরীক্ষা চলছে, তার মধ্যে আরেকটা টেনশন চলে আসছে মাথায়। পরের দিন পরীক্ষা শেষে তাড়াতাড়ি করে বের হয়ে গেল নানু বাড়ির উদ্দেশ্যে। এমন সময় তার এক বন্ধু পেছন থেকে বলে উঠল, আকাশ, তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? আসলে বন্ধু, আমার নানু খুব অসুস্থ, তাই সেখানে যাচ্ছি। আকাশ তার বন্ধুর সাথে আর কোনো কথা না বলে চলে গেল নানু বাড়ি। বাড়িতে এসেই তো আকাশ পুরো অবাক হয়ে গেল, কেননা বাড়িটা খুব সুন্দর করে সাজানো, চারিদিকে লাইটিং করা, মনে হচ্ছে কারো বিয়ে। কিন্তু আকাশে জানা মতে তো এই বাড়িতে বিয়ের উপযুক্ত কোনো মেয়ে কিংবা ছেলে নেই যে তার বিয়ে হবে। তাহলে কার বিয়ে? বাড়িটা বিশাল বড়। আকাশের নানুর দাদুর আমলের নাকি এই বাড়ি। এককালীন তারা বিশাল বড় লোক ছিলেন, এখনো মোটামুটি এই এলাকার ধনী এদের ধরা হয়। কিন্তু আকাশ কিছুতেই বুঝতেছে না এই বাড়িতে আজ কার বিয়ে। আকাশ মনের মধ্যে প্রশ্ন নিয়ে গেটের কাছে গেল। দারোয়ান আকাশকে দেখে গেটটা খুলে দিল। আকাশ বাড়ির কাছে আসতেই সবাই বাড়িতে বেরিয়ে আসলো। সবাই কেমন যেন দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আজকে আকাশকে প্রথম দেখছে এরা। বুঝতে পারছে না সবাই এরকম করে তাকিয়ে আছে কেন। আকাশের দিকে আকাশের মামা মামি বেরিয়ে আসলেন, সবাইকে উদ্দেশ্য করেই বললেন, এই তোমরা সবাই জামাই বাবাজিকে ঘরে নিয়ে চলো। আকাশ অবাক হয়ে তাকিয়ে আছে সবার দিকে। মামা, জামাই বাবাজি কাকে বলছে? আকাশ ওর বাবাকে ডেকে বলল, বাবা, মামা আমাকে জামাই বলল কেন? বাবা মুস্কি হাসি দিয়ে বলল, নিজের মেয়ে হবু জামাইকে জামাই বলবে না তো কি বলবে? নিজের মেয়ের হবু জামাই মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা এসে বলল, তোর কিছু বুঝতে হবে না, আমি তোকে সব বুঝিয়ে দিচ্ছি। আর ভেতরে আর ভেতরে ঢুকতেই দেখি মামার ছোট্ট পিচ্চি মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকাতেই পিচ্চিটা আমাকে চোখ মারলো, তারপরে দৌড়ে কোথায় যেন পালিয়ে গেল। মা আমাকে ঘরে নিয়ে আসলো। বাবা এসে বলল, আকাশ, এই পাঞ্জাবি আর পায়জামাটা পরে নাও। পাঞ্জাবি পরবো মানে? মানে আজকে তোমার আর মিম মামুনের বিয়ে। কি বলছো আব্বু? আমি এই পিচ্চি মেয়েটাকে বিয়ে করব? আমি আর তোর মামা আগে থেকে তোমাদের বিয়ে ঠিক করে রেখেছিলাম। তোমার নানুর ইচ্ছে সে বেঁচে থাকতে তোমাদের বিয়ে দেখবে। কিন্তু বাবা, সামনে আমার ফাইনাল এক্সাম, আর এখন যদি বিয়ে করি তাহলে আমার পড়াশোনার কি হবে? তার উপর আবার পিচ্চি একটা মেয়েকে আমি এই বিয়ে করতে পারবো না বাবা। বিয়ের পরেও পড়াশোনা করা যাবে। আর পিচ্ছি কোথায়? মিম তো এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। কিন্তু বাবা, ব্যাস, আমি আর কিছু শুনতে চাই না, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। মা তুমি কিছু বলো। আমি আর কি বলবো, তোর বাবা যা বলেছে তাই হবে। আকাশ বাধ্য ছেলের মতো পাঞ্জাবি পরে বিয়ে পিড়িতে বসে পড়লো। রাত 10টার মধ্যে বিয়েটা হয়ে গেল। মিম মানে আকাশের বউ ঘরে বসে আছে, আর আকাশ
ছাদে গিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় মিমের ছোট বোন মিষ্টি এসে আকাশকে বলল, ভাইয়া তুমি এইখানে? আর আমরা তো তোমার সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। কেন? এমা তুমি জানো না আজকে তোমার বাসর রাত? মিমাপু তো সেই কখন থেকে তোমার অপেক্ষায় বসে আছে। ঠিক আছে, তুই যা, আমি আসছি। আকাশ মিষ্টির সাথে নিচে চলে আসলো। এসে ঘরের মধ্যে ঢুকে দেখে মিম লম্বা একটা ঘোমটা দিয়ে বসে আছে। দরজাটা লাগিয়ে দিয়ে মিমের পাশে এসে দাঁড়ালো আকাশ। মিম নিচে নেমে আকাশকে সালাম করতে যাবে, এমন সময় আকাশ পাটা সরিয়ে নিল। মিম একটু অবাক হলো, তারপর উঠে আবার বিছানায় বসে রইল। আকাশ বালিশটা নিয়ে সোফায় শুয়ে পড়লো। মিম আকাশের এরকম ব্যবহার দেখে ভেবাচাকা খেয়ে গেল। আকাশের কাছে এসে বলল, প্লিজ আপনি খাটে শুয়ে থাকুন, আমি না হয় সোফায় শুয়ে থাকবো। আমি রাগ করে বললাম, হয়েছে, আর দরদ দেখাতে হবে না, যা এখান থেকে। মিম মুখটা গুমরা করে চলে গেল বিছানায়। সারাদিনের ক্লান্তিতে কখন যেন ঘুমিয়ে গেছি ঠিক মনেই নেই। সকালে মিম আমাকে ধাক্কাচ্ছে। আই উঠেন, এতক্ষণ ঘুমিয়ে আছেন কেন? উঠেন বলছি। আকাশ মিমের দিকে তাকিয়ে দেখে মিম ভেজা ভেজা চলে দাঁড়িয়ে আছে আকাশের সামনে। দেখতে খুব সুন্দর লাগছে। মায়া ভরা মুখটার উপর থেকে কোনো অজানা মায়ায় যেন চোখটা সরাতে পারছে না আকাশ। মিম আকাশের দিকে তাকিয়েই বলল, ওভাবে কি দেখছেন? আমি গোর লাগা গলায় বললাম, তোমাকে খুব মায়াবতী লাগছে। মিম আকাশের কথা শুনে লজ্জায় মাথা নিচু করলো। আকাশের ঘোর কেটে গেল। চোখটা সরাতেই আকাশের মনে পড়লো মিমকে সে কি বলল। ওর প্রতি কি আকাশ দুর্বল হয়ে গেল? না, ওর জন্য তো আকাশের ক্যারিয়ারটা শেষ হয়ে গেল। ওকে তো তার শাস্তি পেতেই হবে। আকাশ রাগান্বিত কণ্ঠে বলল, ওই, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। মিম আকাশের কথা শুনে মুখটা কুমড়া করে চলে গেল। আকাশ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামতেই দেখে সবাই তাদের জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। আকাশ এসে টেবিলে বসলো আর মিম সবাইকে খাবার বেড়ে দিল। খাওয়া শেষ করে রুমে আসলো আকাশের বাবা। এসে বলল, আকাশ, আমরা আজকেই মিমকে নিয়ে বাড়িতে যাব, তুমি রেডি হয়ে নাও। মিমকে নিয়ে যাওয়ার দরকার কি? মিম এখানেই থাক না। এখানেই থাকবে মানে? মিম এখন আর মির্জা বাড়ির মেয়ে নেই, সে এখন চৌধুরী বাড়ির বউ। চৌধুরী বাড়ির একটা মান সম্মান আছে। কিন্তু বাবা, তোমাকে বলেছি না, আমি যা বলবো তাই হবে, আর কোনো কথা নয়। আকাশের বাবা এই বলে রুম থেকে চলে গেল। আকাশ মনে মনে বলছে, ধুর, আমার কোনো কথাই এদের কাছে কোনো দাম নেই। এই বাবাটা না বড্ড একরোখা, যা বলবে তাই। ইচ্ছের বিরুদ্ধেই চলতে হয় না হলে বাবা হয়ে নিজের আপন ছেলেকে ছেলে দিয়েও দ্বিধা বোধ করবে না। ওইদিকে রেডি হয়ে সবাই গাড়িতে উঠলো। মিম গাড়িতে ওঠার আগে তার বাবাকে জড়িয়ে ধরে অনেক কান্না করছিল। এতটা কান্না করছিল যে ওর কান্না দেখে সবার কান্না পাচ্ছিল। হয়তো মেয়েটা বাবাকে প্রচুর ভালোবাসে। মিমের বাবা মিমকে আকাশের হাতে দিয়ে বলল, বাবা, আমার কলিজার টুকরা মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম, আর আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না বাবা। আমি মামার কথায় মাথা নাড়ালাম। গাড়িতে উঠেও মিম কান্না করছে। হয়তো ও ভাবছে আকাশ ওকে সান্ত্বনা দেবে, ওকে জড়িয়ে নিবে, বলবে, এভাবে কান্না করছো কেন? আমরা তো আর এই পৃথিবী ছেড়ে যাচ্ছি না, কয়েকদিন পরেই এসে ঘুরে যাব তোমাদের বাড়িতে। কিন্তু আকাশ তো সেটা করলো না। আকাশ একবার ভাবলো মেয়েটাকে সান্ত্বনা দিই, কিন্তু পথ করে মনে হলো মিমের জন্য আকাশের লাইফটা নষ্ট হয়ে গেল। ওকে সান্ত্বনা দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। বাড়িতে চলে আসলাম। গাড়ি থেকে নেমে চলে আসছি এমন সময় বাবা ডাক দিলেন। আকাশ, জি বাবা। এদিকে আসো। আমি বাবার কাছে গেলাম। একাই রুমে যাচ্ছ? মিমকে কে নিয়ে যাবে রুমে? আমি বাবার দিকে তাকিয়ে বললাম, কেন, ওর পা দুটো দিয়ে হেঁটে যাবে? আর বাবার আগে চোখে তাকিয়ে বলল, দেখতে পাচ্ছ মেয়েটা কান্নায় ভেঙে পড়ছে, তারপরেও নাকি মাথা ব্যথা করছে ওর। এই অবস্থায় ও কিভাবে হেঁটে যাবে? তাহলে কি এখন ওকে আমার কোলে নিয়ে যেতে হবে? তাই করতে হবে, কোলে করে রুমে নিয়ে যাও। বা কোনো কথা চলবে না। বাধ্য হয়ে কোলে নিলাম মিমকে। মিম আমার দিকে তাকিয়ে একটা চোখ টিপ মারলো আর মুসকে মুসকে হাসছে। মিমকে কোলে করে ঘরে নিয়ে আসলাম। বিছানায় গিয়ে নামাবো এমন সময় মিম বলে উঠলো, আই আমাকে জোরে ফেলবেন না, তাহলে আমি যা যাবো। সত্যি বলতে ইচ্ছা ছিল জোরে ফেলার, কিন্তু মেয়েটা তো দেখি ভারী ছেয়ানা,
আমার মুখ দেখেই বুঝে ফেললো এইটুকু মেয়ের মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি মিমের দিকে। কি মায়াবতী চেহারা, দেখলেই মায়া লেগে যায়। সারাক্ষণ দেখতে ইচ্ছা করে, ঘোর যেন কাটে না। আমি তো ধীরে ধীরে মেয়েটার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। কিন্তু আমার তো দুর্বল হলে চলবে না। আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা হয়েছে, কিছুতেই বিয়েটা আমি মেনে নিব না। আর মেয়েটার শাস্তি তো আছেই। মনে মনে কথাগুলো বললাম। এই, আপনি এত মনোযোগ দিয়ে কি ভাবছেন? মিমের কথায় ঘুর কেটে গেল আকাশের। তখনই দিল খাটের উপর ফেলে। আকাশ বলতে লাগলো, এবার মজা বুঝো আমার সাথে ফাইজলামো করার। মাথা ব্যথার নাম করে আমার কোলে ওঠার মজা এবার হাড়ে বুঝবা। ফেলে দেওয়ার পরে মিম চিৎকার দিয়ে উঠলো। ও মা গো, মা গো মা, আমি গেলাম। তারপর কান্না জড়িত কণ্ঠে আকাশের দিকে তাকিয়েই বলল, আপনি আমাকে এত জোরে বিছানায় ফেললেন কেন? আমি কত ব্যথা পেয়েছি জানেন? দাঁড়ান, এক্ষুনি আমি বাবাকে ডাকছি। বাবা ডাকার আগেই মিমের মুখটা চেপে ধরলো আকাশ আর রাগী চোখে বলল, এই চুপ চুপ, একদম চুপ। মিম হাত দিয়ে আকাশের হাত সরানোর চেষ্টা করছে। আকাশ আরো জোরে চেপে ধরলো। মেয়েটা এবার আকাশের হাতে খামচি মারলো। আকাশ হাত সরাতে মিম লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়ছে। আকাশ হাতের দিকে তাকিয়ে দেখে মেয়েটা আকাশকে খামচি মেরে চামড়া তুলে ফেলেছে। রক্ত বের হচ্ছে হাত দিয়ে। মিমের দিকে তাকিয়ে দেখে মিম বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। এই মেয়ে, তোমার হাতের নখ কোনোদিন কাটো না নাকি? আমার হাতের কি অবস্থা করেছো দেখো। মিম আকাশের ধমক শুনে কেঁদে দিল। প্রায় কাঁদো কাঁদো কণ্ঠেই বলল, আপনি আমাকে এত জোরে চেপে ধরলেন, আমার দম বন্ধ হয়ে আসছিল, তাই বাধ্য হয়ে খামচি মারছি। এখন চিল্লাপাল্লা করলে বাবা কি ভাববে? তোমার মাথায় কি একদম বুদ্ধি শুদ্ধি কিছুই নাই? যা আছে সব শয়তানি বুদ্ধি, তাই না? মেয়ে আমার এমন কথা শুনে নাক ফুসকে বলল, কি বললেন আপনি? না কিছু না, বললাম তোমার মাথায় অনেক বুদ্ধি। বলতে বলতে ওয়াশরুমে ঢুকে পড়লাম। একটু পরে দরজা ধাক্কাচ্ছে মেয়েটা। রাগে দরজা খুলে বললাম, কি হয়েছে, দরজা ধাক্কাচ্ছিস কেন? আপনি সেই কখন ওয়াশরুমে ঢুকেছেন, বের হচ্ছেন না কেন? আমি ফ্রেশ হব। তাই বলে এত জোরে ধাক্কাতে হবে দরজা? একটু হলেই তো ভেঙে যেত। আকাশের এমন কথায় এবার মিম কেঁদে দিল। আপনি সব সময় আমাকে ধমকানি দেন কেন? ভালোভাবে কথা বলতে পারেন না? আপনি পচা। আকাশ মিমের কথায় কাঁদবে না হাসবে বুঝতে পারছে না। একদম বাচ্চাদের মতো কথা বলে মেয়েটা। আকাশ মুচকি হাসি দিয়ে আদুরে গলায় বলল, আচ্ছা ঠিক আছে, আর দমকাবো না, এবার কান্না বন্ধ কর। মিম কান্না থামিয়ে দিল। তার ফর্সা দাঁতগুলো বের করে হি হি করে হেসে দিল। তারপর হঠাৎই এসে আকাশের গালে চুমু খেলো মেয়েটা। আকাশ অবাক হয়ে তাকিয়ে রইল। রাগে কাজ জ্বলে যাচ্ছে আকাশের। মিম আকাশের হাতের নিচ দিয়ে ওয়াশরুমে ঢুকলো। তারপর আকাশকে ধাক্কা মেরে বাইরে বের করে দিল। শয়তানি একটা হাসি দিয়ে দরজাটা বন্ধ করে দিল। ওর হাসি দেখে রাগটা কোথায় যেন হারিয়ে গেল আকাশের। কেমন যেন বাচ্চাদের মতো করে হাসে মেয়েটা। এমনিতেই মায়াবতী চেহারা, তারপর হাসলে আরো মায়াবতী লাগে। এই বলে বিছানায় থাকা তোয়ালটা নিয়ে মুখ মুছে নিল। বাইকটা নিয়ে চলে গেল আকাশ বাইরে হাওয়া খেতে। বন্ধুদের সাথে আড্ডা দিতেই সন্ধ্যা হয়ে গেল। তারপর বাড়ি চলে আসলো। রাতে খাবার টেবিলে বসে আছে। মিম একে একে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। এমন সময় আকাশের বাবা বলে উঠল, আকাশ, 7 দিন পর একটা গেট টুগেদারের আয়োজন করা হয়েছে। তুমি কে ইনভাইট করবে সেটা সিলেক্ট করে নাও। বাবার কথা শুনে আমার চোখ কপালে উঠে গেল। কিন্তু বাবা, এটা করার কি দরকার? কি দরকার মানে? আমার একমাত্র ছেলে, আমার স্বপ্ন ছিল তোমার বিয়েটা ধুমধাম করে দেবো, কিন্তু সেটা তো আর হলো না। তাই আমার সমস্ত আত্মীয়স্বজনকে দাওয়াত করে একটা অনুষ্ঠান করব। অনুষ্ঠান না করলে হয় না বাবা, এমনিতেই আমার পড়াশোনা হচ্ছে না, তার উপর এত ঝামেলায় পড়াশোনা গাট্টা মারা যাবে। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি যাকে যাকে ইনভাইট করবে তার লিস্টটা কালকের মধ্যে আমাকে দিবে, ব্যাস, আর কোনো কথা নাই। চুপচাপ খেয়ে রুমে চলে আসলো। আকাশের বাবা যা বলেছে তাই হবে, তার কথা কোনো নড়চড় নাই। তাই হাজার রিকোয়েস্ট করেও কোনো লাভ নেই। আকাশ ভেবেছিল বিয়ের ব্যাপারটা তার ফ্যামিলি ছাড়া কেউ জানবে না। মিমকে শারীরিক ও মানসিক অত্যাচার করে ওকে ডিভোর্স দেওয়ার জন্য বাধ্য করবে। কিন্তু সবাই যদি বিয়ের ব্যাপারটা জেনে যায়, তারপর যদি আকাশের ডিভোর্স হয়, তাহলে সবাই আকাশের উপর আঙ্গুল তুলবে।
ভাববে আকাশের কোনো সমস্যা আছে। চিন্তায় মাথা ঘুরছে আকাশের, হাতে একটা বই নিয়ে বসে আছে। মিম এসে রুমের দরজাটা আটকিয়ে দিল। আকাশ বলল, তুই দরজা আটকালি কেন? এ মা, দরজা খোলা রেখে ঘুমাবো নাকি? আমি দরজা খুলেই ঘুমাই, মা এসে বাইরে থেকে দরজা আটকে দেয়। আজ আর আম্মু বাইরে থেকে দরজা আটকাবে না। আম্মু বলতো দরজা আটকে ঘুমোতে। আমি তোর সাথে এক রুমে থাকতে পারবো না। কেন? কি সমস্যা? আমি তো আপনার বউ। তোকে কোনোদিন বউ হিসেবে মানতে পারবো না আমি। তুই তো এখনো পিচ্ছি। কি বললেন? আমি বিচ্ছি? তুই পিচ্ছি। মিম আমার দিকে এগোচ্ছে আর বলছে, আমি পিচ্ছি তাই না? এই একদম আগাবি না। মিম আমার অনেক কাছে এগিয়ে আসছে। আবার পিচ্ছি বলো? একবার নয়, 1000বার বলবো তুই পিচ্ছি। মিম এবার আকাশকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল আর আকাশের শরীরের উপর ঝাঁপিয়ে পড়লো। আকাশের ঠোঁটের কাছে মিট ঠোঁট নিয়ে আসছে। আকাশের 2 হাত ওর 2 হাত দিয়ে ধরে আছে। তখনই আকাশ বলতে লাগলো, এই পিচ্ছি, কি করছিস? ভালো হচ্ছে না কিন্তু। মিম তার ঠোঁট আমার ঠোঁটের একদম কাছে নিয়ে আসছে। মিমের নিঃশ্বাস ভারী হয়ে আসছে, ওর প্রতিটা নিঃশ্বাস আমার নিঃশ্বাসের সাথে ধাক্কা খাচ্ছে। হঠাৎ মিম তার ঠোঁট আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। আমি এক ঝটকা মেরে মিমের থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। রাগে রগ কাঁপছে আমার, কষে একটা চর মারতে ইচ্ছে করছে। তোকে কতবার বলেছি আমি তোকে স্ত্রী হিসাবে মানতে পারবো না, তারপরও কেন তুই গায়ের পরে স্ত্রীর অধিকার চাস? স্ত্রী হিসেবে যখন মানতে পারবেন না, তাহলে বিয়ে করেছেন কেন? আমি ইচ্ছে করে করিনি, আমাকে জোর করে করানো হয়েছে। কিসের পুরুষ আপনি যে কেউ ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিয়ে দেয়? এই শোন, পুরুষত্ব নিয়ে কথা বলবি না। আমি বাবাকে অনেক সম্মান করি, আবার ভয়ও পাই। আপনি এত ভীতু? আপনার বাবাকে এত ভয় পান? এখন তো বাবার চেয়ে বেশি তোকে ভয় লাগছে। তুই কখন কি করে বলছিস তার কোনো ঠিক নেই। মিম আবারও হাসি দিল আর বলল, ভয় পেতে হবে না। আপনি যখন চান না, তখন আমি আর জোর করব না। সত্যি বলছিস? একটা কথা বলবো? বল। আপনি কি আমার কাছ থেকে ডিভোর্স চাইছেন? আকাশ ভ্রু কুচকে তাকালো মিমের দিকে। মিম কি কথাটা সিরিয়াসলি বলছে? ওর চেহারা দেখে তো সেটাই মনে হচ্ছে। এত মেঘ না চাইতে বৃষ্টি। মিম আবার বলে উঠলো, ডিভোর্স চান? তাহলে বলতে পারেন, আমি মাইন্ড করব না। তুই কি আমাকে সত্যি ডিভোর্স দিবি? সত্যি বলতে মন থেকে কখনো এটা চাই না আমি, কিন্তু আপনি তো আমাকে মানতে পারছেন না। তাহলে ডিভোর্স দিয়ে দে আমাকে। আকাশের এই কথাটা শুনে মিমের মুখটা মলিন হয়ে গেল। বুকে যেন তার উত্তাল ঢেউ বইতে শুরু করলো। মাথাটা নিচু করেই বলল, ঠিক আছে, আমি আপনাকে ডিভোর্স দিতে রাজি। আপনি ব্যবস্থা করুন। আমার মনটা খুশিতে ভরে উঠল। মিমের তুতনের নিচে হাত দিয়ে নাড়িয়ে বললাম, তুই অনেক সুন্দর রে মায়াবতী, আর মনটাও ভালো। মিম আমার কথায় মাথা নিচু করে রইল আর বলল, একটা কথা বলবো, রাখবেন? কি কথা? যতদিন না আমাদের ডিভোর্স হচ্ছে, ততদিন আমি আপনার এখানেই থাকবো, স্বামী স্ত্রীর মতো। আর মা আর আব্বু যেন এ ব্যাপারে কিছুই না জানে। তারা শুনলে খুব কষ্ট পাবে। আমি চাই না তারা কষ্ট পাক। তাদের সামনে আমাকে স্ত্রীর চোখে দেখবেন প্লিজ। এইটুকু চাই আপনার কাছ থেকে। কখনো আপনাকে বিরক্ত করব না, প্রমিস। 2 হাত জোর করে কেঁদে দিল মিম। আকাশ মিমের হাত ধরে বলল, আচ্ছা ঠিক আছে, তোর কথা মতোই কাজ করব। আমি বিছানা থেকে উঠে চলে আসবো। হঠাৎ মনে হলো টুগেদারের কথা। বিছানায় বসে মিমকে বললাম, কিন্তু একটা ঝামেলা হয়ে গেল মিম। মিম চোখের জল মুছে বলল, কি ঝামেলা হয়েছে? বাবা তো গেট টুগেদারের আয়োজন করেছে। তাতে কি হয়েছে? একবার যদি গেট টুগেদার হয়ে যায় তাহলে সবাই জেনে যাবে আমার বিয়ের কথা। আর তারপর যদি তুই আমাকে ডিভোর্স দিস তাহলে সবাই ভাববে আমার সমস্যা আছে, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। মিম আমার কথায় একটা মুচকি হাসি দিল আর বলল, সমস্যা নেই, বাবাকে বললে আমি ম্যানেজ করে নিব। এটা নিয়ে আপনি চিন্তা করবেন না। খুশিতে বুক ফুলে উঠেছে আকাশের। মনে হচ্ছে এখনই মিমের কপালে একটা চুমু এঁকে দেবে মেয়েটাকে। যেরকম ভেবেছিল আসলে মেয়েটা সেরকম না। আকাশ হাত দিয়ে মিমের গাল টিপে ধরে বলল, সত্যি তুই অনেক ভালো রে মায়াবতী। মিম একটু লজ্জা পেল আর বলল, একটা শর্ত আছে। আমি ব্রু কুচকে তাকিয়ে বললাম, কি শর্ত? আপনি আর কখনো আমাকে তুই করে বলতে পারবেন না।
তুমি করে বলতে হবে, না হলে গেট টুগেদার হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এখন থেকে তুমি করেই বলবো। বিছানা থেকে উঠে সোফায় গেলাম, তখন মিম বলে উঠলো, এক বিছানায় ঘুমোলে হয় না? আকাশ কিছু না বলে শুয়ে রইল। মাঝরাতে ঘুম ভেঙে গেল কারো কান্নার আওয়াজে। ধরফরে উঠে বসলো। কান্নার আওয়াজটা বিছানা থেকে আসছে। মনের মধ্যে খোঁচে মেরে উঠলো। কাছে গিয়ে লক্ষ্য করলো মিম মুখ টিপে ফুপিয়ে কান্না করছে। বুকের মধ্যে কেন জানি কষ্ট হতে লাগলো আকাশের। ইচ্ছে করছে মিমকে জড়িয়ে ধরে ওর কান্না বন্ধ করতে, কিন্তু তা করা যাবে না। তাহলে আকাশ তার মূল লক্ষ্যে কখনো পৌঁছাতে পারবে না। মিমকে তো কখনো এইভাবে কষ্ট দিতে চায়নি সে। বাবা মা না বুঝি আকাশকে বিয়ে দিয়ে দিল। আকাশের কোনো ইচ্ছেই তাদের কাছে নিম পাতার মতো বিষাক্ত। সবসময় কেন তাদের ইচ্ছেটা আকাশের উপর চাপিয়ে দেয়? একবারও কি বোঝার চেষ্টা করে না আমার ভবিষ্যৎ আমি নিজে করতে চাই? তাদের ইচ্ছের কাছে আমার ইচ্ছে ধামাচাপা দিতে হয়? পৃথিবীর সব বাবা মা কি এর একই রকম, নাকি আমার বাবা মাই আলাদা? বুঝলাম তাদের স্বপ্ন আছে, তাদের স্বপ্নে তারা অটুট। একবারও কি তারা ভেবেছে আমার স্বপ্নের কথা? তাদের স্বপ্ন তারা যে করেই হোক পূর্ণ করবে। তার জন্য যদি আমার স্বপ্নটাকে গলা টিপে হত্যাও করতে হয়, প্রয়োজনে তাই করবে। তাদের কথার মূল্য আছে, আমার কথার কোনো মূল্য নেই? তাদের কথা রাখার জন্য আমাকে যে কারোর সাথে বিয়ে দিয়ে দিবে, একবারও তারা ভাবে না আমি তো তাদেরই সন্তান, আমিও তো কাউকে কথা দিতে পারি। আমি আর পারছি না। ছোটবেলা থেকেই নিজের ইচ্ছে, স্বপ্ন, সকালত সবকিছু তাদের জন্য কোরবানি করতে করতে আমি অতিষ্ঠ। এবার আমার মূল লক্ষ্যে আমাকে পৌঁছাতেই হবে। আজকে যদি আমার ইচ্ছের বিরুদ্ধে মিমের সাথে আমাকে বিয়ে না দিত, তাহলে মিমের স্বামীর সংসার ভাঙতো না। যে করেই হোক কষ্টটাকে মন থেকে দূর করতে হবে। সোফায় এসে বসে পড়লো। মিমের জন্য কষ্ট হলেও আকাশের কিছুই করার নেই। আকাশের স্বপ্নটা তো পূরণ করতেই হবে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো। সকালবেলা মিমের ডাকে ঘুম ভাঙলো। আবছা চোখে তাকে দেখে মেয়েটা তার ফর্সা দাঁত বের করে হি হি করে হাসছে। চোখের দিকে তাকিয়ে দেখে চোখটা ফুলে গেছে। মনে হয় সারা রাত কান্না করেছে। এত কষ্ট নিয়েও মেয়েটা হাসছে কেমনে? আকাশের বুঝে আসে না। আকাশ চোখ ডলতে ডলতেই বলল, কি ব্যাপার, হাসছো কেন? মিম কোনো মতে হাসিটা বন্ধ করে বলল, আপনার লুঙ্গি কোথায়? মিমের কথায় দৃষ্টিত হয়ে নিচের দিকে তাকালো, কিন্তু লুঙ্গি নেই, শুধু পরনে হাফ প্যান্ট আছে। লুঙ্গি গেল কোথায়? কাচুমাচু হয়ে হাত দিয়ে ইজ্জত ঢাকলো। মিম পিছন থেকে লুঙ্গিটা বের করে বলল, লুঙ্গিটা সাবধানে রাখতে পারেন না? আরও তো আমাকে পিচ্ছি বলেন। মিমের হাত থেকে লুঙ্গিটা ছোপ মেরে নিল আকাশ, আর বলতে লাগলো, ছোটবেলা থেকে লুঙ্গি আমার কথা শুনে না। রাতে পরে শুয়ে থাকলে সকালে খুঁজে পাই না, তাই বাধ্য হয়ে হাফ প্যান্ট পরতে হয়। আসলে আমি রাতে শুয়ে থাকলে আমার লুঙ্গি ঠিক থাকে না। এর জন্য কত বকা খেয়েছি আম্মুর কাছে, তার হিসেব নেই। মিম আমার কথায় হো হো করে হেসে দিল। আমিও বোকার মতো হাসতে লাগলাম। মিম হাত দিয়ে মুখ টিপে বলল, যান ফ্রেশ হয়ে নিন, সবাই আমাদের জন্য ওয়েট করছে। বলে মিম রুম থেকে চলে গেল। রাগে মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে আকাশের। এত বড় হয়ে গেছে, এখন পর্যন্ত লুঙ্গিটা সাবধানে রাখতে পারলো না। আজকে যদি হাফ প্যান্ট পরা না থাকতো, তাহলে তো ইজ্জতের ফালুদা হয়ে যেত। নিজের মাথায় নিজে গাঁটটা মেরে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে সবাই খাবার টেবিলে আকাশের জন্য অপেক্ষা করছে। চেয়ার টেনে টেবিলে বসতেই আকাশের বাবা বলল, এত মন লাগে ঘুম থেকে উঠতে? কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য। আকাশ কিছু বলল না, চুপচাপ খাওয়া শুরু করলো। কলেজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি কলেজে যেতে হবে। আকাশের বাবা আবারও বলে উঠল, তোমাকে যে রাতে বলেছিলাম তুমি যাকে যাকে ইনভাইট করবে তার লিস্ট দিতে, কথাটা মনে আছে নাকি গিলে খেয়েছো? আমি মুখে খাবার নেওয়া অবস্থায় মিমের দিকে তাকালাম। মিম আমাকে চোখের ইশারায় বোঝালো, চুপ থাকো, আমি সব সামলে নিচ্ছি। আমি চুপ হয়ে রইলাম। বাবা আবার বলে উঠল, কি হলো, কথা বলছো না কেন? বাবার কথা শুনে মিম বলে উঠল, বাবা, আমার একটা কথা ছিল। কি বলবে মা, বলো। আসলে বাবা, বলছিলাম কি, গেট টুগেদারের আয়োজন করার দরকার নেই। অযথাই এসব করে টাকা নষ্ট করার কি দরকার? আপনি বরং টাকাগুলো দিয়ে আমাকে একটা কলেজে ভর্তি করিয়ে দিন। আমি পড়াশোনা করতে চাই। আমি মিমের দিকে ব্রু কুচকে তাকালাম। বাবা না করে বলল, কিন্তু মা। বাবাকে পুরোটা না বলতে দিয়ে মা বলে উঠল, মিম যখন বলেছে তখন এসব করার দরকার নেই, বরং মিমকে কলেজে ভর্তি করে দেওয়া ভালো।
তাতে মিমের ইচ্ছাটাও পূরণ হবে। বাবা কিঞ্চিত হেসে বলল, ঠিক আছে, তোমরা মামে যখন চাইছো তখন তাই হবে। আকাশ তো পুরোই অবাক, ভাবতেই পারছে না বাবা মিমের কথা এত সহজে মেনে নিবে। যে মুখে যা বলে তাই করে, নিজের ছেলের কোরবানি হলেও আসে যায় না, আর সে সামান্য ছেলের বইয়ের কথায় হাসি মুখে মেনে নিল। একই বলে মেয়েদের প্রতি দুর্বলতা, কিন্তু মিম কলেজে ভর্তি হবে কেন? খেয়ে রুমে আসলো, বিছানায় বসে মিমের জন্য অপেক্ষা করছে আকাশ। একটু পরেই মিম চলে আসলো। আকাশ মিমকে বলল, তুমি কলেজে ভর্তি হওয়ার কথা বললে কেন? মিম আমার দিকে বাবলেশীনভাবে তাকিয়ে বলল, কলেজের কথা না বললে বাবা কিছুতেই রাজি হতো না, তাই বলেছি। আমি কিছু বললাম না, বলতে হবে, মেয়েটার বুদ্ধি আছে। আপনি কি কোনো কারণে ভয় পাচ্ছেন? না না, ভয় পাবো কেন? তুমি কি সত্যিই কলেজে ভর্তি হবে? কেন, আপনার কি সমস্যা তাতে? না, সমস্যা হবে কেন? মুচকে হাসি দিয়ে বেরিয়ে পড়লাম। ড্রয়িং রুমে যেতেই বাবা পিছন থেকে ডাক দিল, আকাশ, কোথায় যাচ্ছ তুমি? কেন? কলেজে যাচ্ছি বাবা। একা কেন? মিম কোথায়? মিমকে সাথে করে নিয়ে যাও। বলেই বাবা মিমকে ডাক দিল। মিম রেডি হয়ে আসলো। কাছে আসতেই বাবা বললেন, মিমকে তোমার কলেজে ভর্তি করে দিবে, প্রফেসরের সাথে কথা হয়েছে আমার। বাবার কথাটা শুনে আমি আমতা আমতা করে বললাম, বাবা, আমার কলেজে কেন? অন্য কলেজে ভর্তি করে দাও। বাবার আগে চোখে আমার দিকে তাকালো আর বলল, অন্য কলেজের কি মিম একা একা যাবে? তোমার সাথে প্রতিদিন মিমকে নিয়ে যাবে, তার জন্যই তোমার কলেজে ভর্তি করায়। এবার কোনো কথা না বলে যাও, দেরি হয়ে যাচ্ছে। তারপরে মিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সাবধানে যাস মা। আমি ততক্ষণে বাইকের কাছে চলে আসছি। মিম বাইকের কাছে এসে বলে উঠল, ওয়াও, আমরা বাইকে যাব? আমার কতদিনের স্বপ্ন, আমরা স্বামী স্ত্রী বাইকে ঘুরে বেড়াবো। আজ সেই স্বপ্ন আমার পূরণ হতে যাচ্ছে। মিম খুশিতে লাফাচ্ছে, একদম বাচ্চাদের মতো লাগতেছে। এই মিম, বাচ্চাদের মতো লাফাচ্ছ কেন? মিম মাথা নিচু করে বলল, সরি। সময় নেই, বাইকে ওঠো জলদি। মিম আকাশের কাঁধে হাত রাখলো, তারপর কাঁধে ভর করেই বাইকে উঠতে লাগলো। আর একটু হলেই পড়ে যেত। আকাশ মিমকে রাগান্বিত কণ্ঠেই বলল, ওই ওই, বাইকে উঠছিস না গাছে উঠছিস? আপনার ঘাড়ে উঠছি, চলুন এবার। বাইকটা স্টার্ট দিলাম। মাঝ রাস্তায় যেতেই যে ভয়টা মনে মনে পাচ্ছিলাম সেটাই হলো। বাইকটা স্টার্ট দিলাম, মাঝ রাস্তায় আসতে যে ভয়টা মনে মনে পাচ্ছিলাম সেটাই হলো। সামনে আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, প্রায় সবাই মিলে আড্ডা দিই এখানে। এখন যদি বন্ধুরা আমাদের দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি বাইকের স্পিড আরো বাড়িয়ে দিলাম। মিমকে বললাম আমাকে শক্ত করে জড়িয়ে ধরতে। মিম তো খুশিতে আমাকে জড়িয়ে ধরলো, এমন শক্ত করে জড়িয়ে ধরলো আমার প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। জ্বরের বেগে বাইক চলছে। বন্ধুরা কিছু বোঝার আগেই ওদের পাশ হয়ে চলে এলাম কলেজে। বাইক থামাতে মিম কাঁদতে কাঁদতে নেমে বলল, আপনি এত জোরে বাইক চালাচ্ছেন কেন? যদি অ্যাক্সিডেন্ট হতো? মিমের কান্না দেখে আমার কিছুটা হাসি পেল, আবার রাগও হতে লাগলো। ধমক দিয়ে বললাম, এই চুপ করো, কি বাচ্চাদের মতো কান্না করছো? এটা বাসা না, কলেজ। মিম কান্না জড়িত কণ্ঠে বলল, আমাকে ধমকাচ্ছেন কেন? আমার কত ভয় করেছিল জানেন আপনি? এতই যখন ভয়, তাহলে বাইকে ওঠার শখ কেন তোমার? তাই বলে আপনি এত জোরে চালাবেন? এই বলে আবার হু হু করে কান্না জুড়ে দিল। মেজাজটা এবার হাই ভোল্টের গরম হয়ে গেল। এতগুলো মানুষের সামনে এভাবে কান্না করছে, মানুষ কি ভাববে? রাগটাকে কন্ট্রোল করে বলল, একে এভাবে বোঝানো যাবে না, সুন্দর করে আদর মাখা কণ্ঠে বলতে হবে। মিমের চোখ মুছতে মুছতেই বলল, আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম আর এরকম হবে না, প্লিজ কান্না বন্ধ করো। মিম আকাশের দিকে তাকে দাঁত বের করে হি হি করে হাসি দিল। হঠাৎই বলে উঠল, তাহলে একটা চুমো দিন। মিমের কথায় হতভম্ব হয়ে গেল আকাশ। এই মেয়েটা পাগল নাকি? এভাবে পাবলিক প্লেসে কেউ চুমুতে চায়, তাও আবার নর্মাল ভাবে? মেয়ের বাচ্চাদের মতো স্বভাব সত্যি আকাশকে অবাক করে তোলে। রাগে মেজাজটা গরম হয়ে গেল। ধমক দিতে গিয়েও দিল না, আবার যদি জোরে জোরে কান্না করে দেয় আদুরে গলায় বলল, এখন না, বাসায় গিয়ে দিব, এখন চলো। মিম আকাশের হাত ধরে হাঁটতে লাগলো। আকাশের কেমন অস্বস্তি বোধ হচ্ছে। সবাই আকাশের দিকে কেমন করে তাকিয়ে আছে। আকাশ দ্রুত পা চালালো। প্রফেসরের রুমে গিয়ে মিমের ভর্তির ব্যবস্থা করলো। প্রায় ঘন্টা 2 সময় লাগলো। অনেকে আজ ভর্তি হতে এসেছে। মিমকে ক্লাসরুমে দিয়ে আকাশ বাইরে আসলো। হঠাৎ পেছন থেকে
কে যেন আকাশের কাঁধে হাত রাখলো। ঘুরে তাকাতেই দেখে বন্ধু হৃদয় আকাশের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আকাশ মুখে হাসি নিয়েই বলল, ও হৃদয়, কেমন আছিস বন্ধু? হৃদয় আমাকে অবাক করে বলে উঠলো। মেয়ে তাকে আমি আমতা আমতা করে বললাম, কোন মেয়ে, কার কথা বলছিস তুই? পিছন থেকে কেউ একজন বলে উঠলো, একটু আগে বাইকে উড়াল দিলি আর এত তাড়াতাড়ি ভুলে গেলি? চেয়ে দেখলাম পিছনে রাফি, তার সাথে সিয়ামও আছে। আমি এবার বুঝে গেলাম আমি ধরা পড়ে গেছি, তবুও তাদের কাছে সত্যটা লুকাতে হবে। আমি নর্মাল হয়ে বললাম, ও তোরা মিমের কথা বলছিস? ও তো আমার মামাতো বোন, এই কলেজে ওকে ভর্তি করে দিলাম। কিন্তু আর নানুর বাড়ি তো অনেক দূরে, এত দূর ভর্তি হলো কেন? মিম এখন থেকে আমাদের বাসায় থাকবে। আকাশ কথা বলেছে বন্ধুদের সাথে। এমন সময় মিম চলে আসলো। আকাশ একটু এগিয়ে গেলে মনে মনে ভয় হতে লাগলো, না জানি মেয়েটা কি করে কি থেকে কি বলে ফেলে। কাছে গিয়ে মিমকে বলল, এত তাড়াতাড়ি বের হয়ে এলে কেন? আজকের মতো ক্লাস শেষ। ঠিক আছে, বাসায় চলো। বন্ধুদের কাছে এসে মিমকে পরিচয় করিয়ে দিলাম। মিম, এরা হলো আমার প্রাণের বন্ধু, আর এই হলো মিম, আমার মামাতো বোন। মিম আকাশের কথায় চোখ গরম করে তাকালো আকাশের দিকে। আকাশ ওকে ইশারায় বুঝালো কথা না বলতে। মিম চুপ করে দাঁড়িয়ে রইল, মনে হচ্ছে এক্ষুনি চোখ দিয়ে পানি পড়বে। আকাশ বন্ধুদের উদ্দেশ্যে বলল, আজকে যাই বন্ধু, কালকে কথা হবে। একটু দূরে এসে মিমকে বললাম, সরি, আসলে বন্ধুদের ব্যাপারটা জানাতে চাচ্ছি না, প্লিজ কিছু মনে করো না। আকাশ হাঁটতে লাগলো। মিম পিছন দাঁড়িয়ে রইল। বাইকের কাছে এসে বাইকে উঠলো। মিমকে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ বলল, ওখানে দাঁড়িয়ে থাকবি নাকি বাসায় যাবি? আকাশ মুখে তুই শুনে মিমের চোখটা লাল হয়ে গেল। মনে হচ্ছে একটু পরে বৃষ্টি ঝরবে। হাঁটতে হাঁটতে বাইকের কাছে আসলো। আকাশ বাইকটা স্টার্ট দিল। আকাশের কাঁধে হাত না রেখেই বাইকে ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। অবশেষে আকাশের কাঁধে হাত রেখে উঠলো। আসার সময় মিম গা ঘেঁষে বসেছিল। মিমার এখন আকাশের শরীরের যেন তাক করতে ইচ্ছে করছে না তার। নিজের অনিচ্ছায় আকাশের কাঁধে হাত রেখে বসে আছে। আকাশ বাইক ধীরে ধীরে চালাচ্ছে। মিম কোনো কথা বলছে না। আকাশ বলে উঠলো, মিম, রাগ করেছো? কোনো জবাব নেই মিমের। আবার বলল, কি হলো, কথা বলছো না যে? এবারও কোনো কথা বলল না মিম। আকাশ আর কোনো কথা না বলল না। হয়তো রাগ করেছে, আর না হয় অভিমান। তাতে আকাশের কি? ওর রাগ অভিমানে আকাশের কি যায় আসে? কিন্তু কেন জানি আকাশের ভিতরটা ইঞ্চি ইঞ্চি ব্যথা করছে। তবে কি আকাশ মিমকে ভালোবেসে ফেলেছে? ওর জন্য আকাশের কষ্ট হবে কেন? নাকি সব ভাবছে আকাশ? নিজের মাথায় নিজেই টোকা মারলো আকাশ। বাড়িতে চলে এসেছে। মিম বাইক থেকে নেমে হন করে চলে গেল। আকাশ বাইকটায় তালা মেরে চাবিটা হাতের আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে ভিতরে ঢুকলো। আকাশের মা আকাশের দিকে এগিয়ে এসে চোখ রাঙিয়ে বলল, কি রে আকাশ, এমির কি হয়েছে? তুই কি ওকে বকেছিস? ওর মন মরা কেন? মার এতগুলো প্রশ্ন একসাথে শুনে বিরক্ত লেগে গেল। আকাশ বলল, মা, একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দিব? আর ওর মন খারাপ সেটা কি আমি জানি? তুই জানিস না কেন? কে জানে? ও তো তোর সাথেই কলেজে গেল। আমি জানি না। আর কথা বাড়ালো না আকাশ। চলে আসলো উপরে। ঘরে এসে দেখে মিম রুমে নেই। বাথরুমের দরজাটা বন্ধ, মনে হয় বাথরুমে গেছে। আকাশ জামা চেঞ্জ করে নিল। অনেকক্ষণ হয়ে গেল মিম দরজা খুলছে না। আকাশ এবার দরজা টোকা দিল, ডাক দিল মিমকে, কিন্তু মিমের কোনো সাড়া শব্দ নেই। কয়েকবার টাকার পরে কোনো সাড়া পেল না মিমের। এবার আকাশের চিন্তা হতে লাগলো, মিম কি রাগের বশে কিছু করে ফেললো? না, আমার জানা মতে মিম এরকম মস্তিষ্কের মানুষ নয়। তবু ভয় হতে লাগলো। জোরে জোরে ধাক্কা দিল দরজায়, তারপরও কোনো সাড়া নেই। ভয়টা আরো বেড়ে গেল। জোরে ধাক্কাতেই লাগলো। মিম এবার দরজা খুলে মুখটা বের করে হি করে হাসি দিল। আকাশ যেন স্বস্তির নিঃশ্বাস পেল। রাগ হতে লাগলো মিমের প্রতি। মনে হচ্ছে এক্ষুনি থাপ্পড় মেরে দাঁত ফেলে দেবে। এমনিতেই মন খারাপ। মা আকাশকে প্রশ্নের পর প্রশ্ন করেই যাচ্ছে, আর এখন যদি থাপ্পড় মারে তাহলে অবস্থা খারাপ হবে আকাশের। তাই নিজেকে কন্ট্রোল করে আকাশ মিমকে বলল, তোকে কখন থেকে ডাকছি, সারা দিচ্ছিস না কেন? আমি দেখতে চাইছিলাম আপনি আমার জন্য কতটা উতলা হন। আবার হি করে হেসে উঠল। রাগ আকাশের চরম পর্যায়ে। মিম থেমে আবার বলল, আপনি আমার প্রেমে পড়ে যাচ্ছেন মিস্টার আকাশ।
আশা করি সেটা প্রকাশ করার সময় বেশি দিন নেই। বলে মুখের উপর দরজা বন্ধ করে দিল। আকাশ রাগের চেয়ে এখন ভাবতে লাগলো মেয়েটা আকাশকে কি বললো। আকাশ কি সত্যি মিমের প্রেমে পড়ে যাচ্ছে? তা কি করে হয়? মিম সাড়া দিচ্ছিল না, তাই একটু উতলা হয়ে গেছিল। মনে হচ্ছিল মিম আত্মহত্যা করার চেষ্টা করছে। তাতে কি প্রমাণিত হয় যে আকাশ মিমের প্রেমে পড়ে যাচ্ছে? মিমের জায়গায় অন্য কেউ হলে আকাশ সেম কাজটা করত। আরে আকাশ তো ওকে ঘৃণা করে, ওকে ভালোবাসতে যাবে কোন দুঃখে? হঠাৎ আকাশের অন্তরাত্মা যেন বলে উঠল, আরে পাগল, ঘৃণার ওপর পৃষ্ঠায় থাকে ভালোবাসা। ভাবতে থাকে আকাশ। মাথাটা কেমন ঝিনঝিন করছে। আকাশ কি ভাবছে আবল তাবল? বিছানায় বসে পড়লো আকাশ। কিছুক্ষণ পর মিম বের হয়ে আসলো। আকাশ দেরি না করে চলে গেল ফ্রেশ হতে। আকাশের মা রুমে এসে মিমকে বলল, কি রে মা, তোর মন মরা কেন? কিছু হয়েছে? না আম্মু, কিছুই হয়নি। তাহলে তখন তোর মন খারাপ দেখলাম কেন? আকাশ কি তোকে কিছু বলেছে? আমি বাথরুম থেকে সব শুনছি, ভয় হচ্ছে খুব মনে। মিম এখনই বলে ফেলবে আমি ওকে বোন বলেছি, তাহলে তো আমার নিষ্ঠুর বাবা আমাকে আস্ত রাখবে না। মিম কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আম্মু বলছে। আমি আতকে উঠলাম। এই মেরেছে, এবার মনে হয় আমার উপর ঘূর্ণিঝড় শুরু হবে। মা রেগে মেগে আগুন হয়ে বলল, কি বলেছে ওই হারামজাদা? তুই একবার বল, ওকে আমি জেলে ভাত খাওয়াবো। বল মা, কি বলেছে তোকে? এদিকে আমার হার্টবিটে যেন কাঁপুনি ধরে গেছে। মনে হচ্ছে বাকি জীবনটা আমার জেলেই কাটাতে হবে। কাঁপতে কাঁপতে মিমের কথা শুনতে লাগলাম। মিম একটা হাসি দিয়ে বলল, মা, এটা স্বামী স্ত্রীর বিষয়, তোমাকে বলা যাবে না। মা বেবাচাকা খেয়ে গেল। আমি অবাক, জোরে একটা নিঃশ্বাস নিলাম, বুকে হাত রেখে হাফ ছাড়লাম। যাক বাবা, মনে হয় বেঁচে গেছি। কিন্তু মিম যে বলল এটা স্বামী স্ত্রীর বিষয়, সেটা তো বুঝলাম না। কি বলতে চাচ্ছে মিম? আমি আবারও কান দিলাম ওদের কথাই। মানে কি বলছিস তুই? মানে তোমার ছেলে কোনো খারাপ কিছু বলেনি, ভালো কিছু বলেছে, আর সেটা তোমাকে বলা যাবে না। আকাশের আম্মু কিছুটা অবাক হয়ে হন করে চলে গেল। আকাশ ফ্রেশ হতে লাগলো, মিমের কথা ভাবতে লাগলো। আকাশ মিমকে কি এমন বলেছে যেটা মাকে বলা যাবে না? আকাশ তো তেমন কিছু মিমকে বলেছে বলে মনে পড়ছে না। ফ্রেশ হয়ে বের হলো, দেখে মিম আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। ঘন কালো কেশগুলো বেশ লম্বা। আকাশ মুক্ত হয়ে মিমের চুল দিকে তাকিয়ে আছে। কি যেন অদ্ভুত ঘ্রাণ আকাশের নাকে আসছে। ঘ্রাণে যেন আকাশ মাতাল হয়ে যাচ্ছে। ঘ্রাণটা অনুসরণ করে মিমের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ মিম ঘুরে তাকাতে থেমে গেল আকাশ। অপ্রস্তুত হয়ে মুখে একটা হাসি দিল। কি করতে যাচ্ছিল ভেবে নিজের মাথায় নিজে টুকা মারলো। মিমের থাকতে দেখে মিম আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আকাশ মিমকে বকে উঠল, তখন স্বামী স্ত্রীর কি বিষয় নিয়ে যেন মার সাথে কথা বলছিলে? আকাশের কথায় মিম চোখ সরিয়ে নিল। আকাশ অবাক হয়ে মনে মনে বলছে, সব সময় বোকার মতো কথা বলছি কেন আমি? মিম হয়তো আকাশকে বাঁচানোর জন্য কথাটা বলেছে, আর আকাশ সেটা সিরিয়াসলি নিল। মিম এবার কনফার্ম ভাববে আকাশ ওর প্রেমে পড়ে গেছে। কথাটা বলেই যেন আকাশ বোকা হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ মিম আকাশের দিকে এগিয়ে আসতে লাগলো। আকাশ পিছনে হাঁটতে লাগলো। এক সময় পিঠটা দেওয়ালে ঠেকে গেল। মিম আমার কাছে এসে কানের কাছে ফিসফিস করে বলল, ভয় পাচ্ছেন? হয়তো ভাবছেন আমি আপনাকে চুমু খাবো। আমি মাথা ঝুঁকিয়ে উত্তর দিলাম। মিম আমার হাত শক্ত করে ধরে বলল, আমি আপনাকে চুমু দিব না, বরং আপনি আমাকে চুমু দিবেন। কথাটা বলেই মিম লজ্জায় মাথাটা নিচু করলো। আমি অবাক হয়ে গেলাম, কি বলে মেয়েটা? আমি নাকি ওকে চুমু খাবো? আমি বললাম, পাগল হয়ে গেছো নাকি? আমি তোমাকে চুমু খাবো কেন? মিম হাতটা ছেড়ে জোরালো কণ্ঠে বলল, আমি পাগল হইনি, পাগল হয়েছেন আপনি। 1 ঘন্টা আগের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলেন? কি কথা? কলেজে বলেছিলেন বাসায় গিয়ে চুমু দিবেন, এখন কিস করেন আমাকে। কি? আমি কখনোই তা করতে পারবো না। তাহলে তখন বলেছিলেন কেন? দেখুন, ভালোই ভালোই কিস করেন, না হলে আমি আব্বুকে সব বলে দিব। তুমি আব্বুকে কি বলবে? বলবো আপনি আমাকে সবার সামনে বোন বলে পরিচয় করিয়ে দিছেন। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমাকে তুমি ব্ল্যাকমেল করছো। সে যাই বলুন আপনি, এখন আপাতত কাজটা করুন।
মিমের কথায় ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে রইল আকাশ। তখন বাঁচতে গিয়ে এখন ফেসে গেছে, কোনো উপায়ও দেখছে না। এখন যদি আব্বুকে সব বলে দেয় তাহলে উফ, ভাবতেই পারছে না কিছু আকাশ। এই মেয়ে তো বাড়ি ডেঞ্জারাস, এখন এর থেকে সবসময় দূরে থাকতে হবে। মিম বলে উঠল। কি হলো, চুমু খাবেন নাকি আব্বুকে বলবো? বাধ্য হয়ে চুমুটা খেয়ে ফেললো আকাশ। চুমু খাওয়ার সময় মিমের শরীরে বিদ্যুতের মতো কেঁপে উঠল। সমস্ত শরীরে যেন শিহরণ বয়ে যাচ্ছে আকাশের। তাড়াতাড়ি করে ছেড়ে দিল মিমকে। রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালে কলেজ শেষ করে মিমকে নিয়ে উকিলের কাছে চলে গেল। উকিল আকাশকে দেখে বলল, 1 মাস পর আপনাদের ডিভোর্স পেপার হাতে পেয়ে যাবেন। এরপর তারা চলে আসলো বাড়িতে। এই 1 মাস মিমের সাথে থাকা ইম্পসিবল, কিন্তু বিকল্প কোনো রাস্তাও নেই। ইচ্ছে না থাকলেও থাকতে হবে, কিন্তু এই মেয়ের কাছ থেকে সবসময় দূরে থাকতে হবে। ডিভোর্সের ব্যাপারে বাবা মা কিছুই জানেন না। বিকালবেলায় মিমের বাবা আসলো আকাশদের বাড়িতে। মিম তার বাবাকে দেখেই দৌড়ে গেল কান্না করতে করতে, বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। মনে হয় মেয়েটা তার বাবাকে খুব বেশি ভালোবাসে। মিমের বাবা মিমকে বুকে জড়িয়ে নিল, চোখের পানি মুছতে মুছতে আদরে মাখা কণ্ঠে বলল, সোনা মামনি আমার, কাঁদে না, এভাবে বোকার মতো কেউ কাঁদে? মিমের কান্না থেমে গেল। মিমের কপালে আলতো করে চুমু খেয়ে নিল মিমের বাবা। ওপাশ থেকে আকাশের বাবা বলে উঠল, আরে বেআই মশাই, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো আছি। বেহান সাহেবা কেমন আছে? জি, উনিও ভালো আছেন। বাবা আমার দিকে তাকিয়ে ইশারায় বলল শ্বশুরকে সালাম করতে। আমি বাবার কথা মতো সালাম করলাম, আর উনি আমাকে জিজ্ঞেস করলেন, তা জামাই বাবাজি কেমন আছো? আমি মুখে কিঞ্চিত হাসি টেনে বললাম, জি ভালো আছি। আর কিছু বলল না আকাশ। মিম তার বাবাকে নিয়ে উপরে চলে গেল। রাতের খাবার টেবিলে সবাই কথা বলছিল। আমি আগামীকালই চলে যাব, আমার অফিসে কাজ আছে, জরুরি যেতে হবে। মিমের বাবার কথা শুনে বাবা বলে উঠল, তাই বলে কালকেই যেতে হবে? সাথে মিম মামনিকেও নিয়ে যাব। আকাশ তাড়াতাড়ি খাওয়া শেষ করে রুমে চলে এলো। ভালোই হলো মিম কয়েকদিন ওদের বাড়ি থেকে বেরিয়ে আসুক, তাহলে মেয়েটা থেকে দূরে দূরে থাকা হবে, আর আকাশ একটু শান্তিতে ঘুমাতে পারবে। পরের দিন সকালবেলা খাওয়া শেষ করে আকাশ বাইরে যাবে। এমন সময় আকাশের বাবা বলল, আকাশ কোথায় যাচ্ছ? একটু বাইরে যাচ্ছি। এখন বাইরে যাওয়া যাবে না, একটু পরেই তুমি আর মিমের বাবার সাথে তোমার নানুর বাড়ি যাবে, মানে তোমার শ্বশুর বাড়ি। আমি কেন যাব? মিম একাই যাক, কয়েকদিন ওখানেই থেকে আসুক। আমি বরং কয়েকদিন পর গিয়ে ওকে নিয়ে আসব। আমার কথা শুনে মিমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মিমের বাবা বলে উঠল, মিম একা যাবে কেন বাবা? তুমিও আমাদের সাথে চলো, বিয়ের পর দুজনেই যেতে হয়, এটাই নিয়ম। কিন্তু মামা আমার তো কলে পুরোটা বলতে পারলাম না। তার আগে বাবা ধমক দিয়ে বলে উঠল, বেয়াদব ছেলে, শ্বশুরকে কেউ মামা বলে? উনি এখন থেকে তোমার শ্বশুর, বাবা বলে সম্বোধন করবে। ওকে বকছো কেন? ছেলেটা ছোটবেলা থেকে মামা বলে ডেকে আসছে, এখন শ্বশুর বলতে একটু সময় লাগবেই। আর ও যখন যেতে চাচ্ছে না তখন জোর করার দরকার নেই, বরং কয়েকদিন পরেই যাবে। শ্বশুর আব্বার কথা শুনে মনে হচ্ছিল এখনই শ্বশুর আব্বাকে জড়িয়ে দলে গালে কয়েকটা চুমু খাই, কিন্তু এরকমটা করা যাবে না। খুশিতে আমার নাচতে ইচ্ছা করছে। এমন সময় আমার নিষ্ঠুর বাবার গলা শুনে আবার কান্না করতে ইচ্ছা হলো। বাবা কড়া গলায় বলে উঠল, এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, রেডি হয়ে নাও, ওদের সাথে তোমাকেও যেতে হবে। আকাশ রাগে ফুসফুস করে চলে আসলো রুমে। আসার সময় মিমের মুখটা দেখলো হাসিতে চকচক করছে। রেডি হয়ে বেরিয়ে আসলো, হাসি খুশি ভাবেই রাখলো মুখটা। শ্বশুর বাড়িতে যখন যাবে তখন মুখ গুমরা করারটা কি আর মানায়? গাড়ির কাছে গিয়ে লাকেজগুলো গাড়িতে উঠালো। আকাশের বাবা আর শ্বশুর বেরিয়ে এলো, কিন্তু মিমকে দেখতে পেল না। একটু পরেই আকাশের আম্মু মিমকে নিয়ে আসলো। এর মধ্যেই মিমকে শাড়িও পরিয়ে দিয়েছে আকাশের আম্মু। অসম্ভব সুন্দর লাগছে। এমনিতেই মিমকে দেখতে অনেক সুন্দর, তারপরও নীল শাড়িতে যেন নীল পরি লাগছে। শাড়িতে মেয়েদের এত সুন্দর লাগে জানা ছিল না। আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিমের দিকে, মিমও আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আকাশের শ্বশুর মশাই বলে উঠলো, বাবা মিমকে নিয়ে গাড়িতে উঠো। চোখ সরিয়ে নিল। আকাশ তার আম্মুর দিকে তাকাতেই দেখলো ফেল ফেল করে তাকিয়ে আছে আকাশের দিকে।
গাড়িতে উঠে পড়ল। মিম আকাশের পাশে আর মিমের বাবা সামনে। ড্রাইভার গাড়ি চালাচ্ছেন আর আকাশ মনে মনে ভাবছে জীবনে প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে, যদিও এর আগে কতবার গিয়েছে তার হিসেব নেই, কিন্তু তখন তো ছিল নানু বাড়ি আর এখন হচ্ছে শ্বশুর বাড়ি। শুনেছে শ্বশুর বাড়িতে নাকি অনেক আদর যত্ন করা হয়। ভাবতেই কেমন ফিলিংস হচ্ছে আকাশের। হঠাৎ মিমের কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো আকাশ। আজকে আপনি এত সাজুগুজু করেছেন কেন? নর্মালি আসতে পারলেন না? অবাক হয়ে তাকিয়ে তাকলাম মিমের দিকে। মেয়েটা বলে কি, জীবনের প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি, সাজগুজু করব না তো কি করব। ব্রু কুচকে মিমকে বললাম, কেন, তাতে কি হয়েছে? আমাকে কি দেখতে খারাপ দেখাচ্ছে? না, এখন আপনাকে দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে। খুব সুন্দর লাগছে। তাহলে আগের কথাটা বললে কেন? আপনি জানেন না, আমার কয়েকটা বজ্জাত বান্ধবী আছে। স্মার্ট ছেলে দেখলেই তার সাথে ঘষাঘষি শুরু করে দেয়। আর আপনি যেভাবে সেজেছেন, ওরা শকুনের মতো তাকিয়ে থাকবে আপনার দিকে। আমি মনে মনে বললাম, মেয়েটা তো বাড়ি হিংসুটে, তবে এটাকে আমার কাজে লাগাতে হবে। ওর বান্ধবীদের সাথে বেশি বেশি কথা বলতে হবে, তারপর দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। আই, আপনি এত কি ভাবছেন? মিমের কথায় নড়ে চড়ে বসলাম। কই কিছু না। খবরদার, আপনি একটু তাদের সাথে কথা বলবেন না। কাদের সাথে? আমার বজ্জাত বান্ধবীদের সাথে। তাদের বাসা কোথায়? আমাদের বাসার পাশেই। আকাশ চুপ হয়ে রইল আর মনে মনে বলল, কথা বলি আর না বলি সেটা বাড়ি গিয়ে ঠিক করা যাবে। রাস্তায় আর কোনো কথা বলল না। অবশেষে বাড়িতে চলে আসলো। দারোয়ান গেট খুলে দিল। গাড়ির বাসায় ঢুকে গেল। সদর দরজার সামনে গাড়ি থামতেই কয়েকটা ছেলে মেয়ে হুড় হুড় করে গাড়িতে ভিড় করলো। বাড়ির সবাই চলে আসলো। আকাশ মনে মনে বলল, মামি, টুক্কু, আমার শাশুড়ি আমার কাছে এসে আমার গালে হাত দিয়ে চুমুকে বলল, সোনার টুকরো ছেলে আমার, কেমন আছো বাবা তুমি? আগে থেকেই মিমের মা আকাশকে প্রচন্ড ভালোবাসে। যখন মামি ছিল তখন আকাশকে তার মেয়ের চেয়েও বেশি ভালোবাসছে। আর এখন তো আকাশ তার জামাই হয়ে গেছে, তাই আদরটাও এখন বেশি। মেয়ের দিকে তার কোনো খেয়াল নেই। আকাশকে নিয়েই সে ব্যস্ত। মিম মায়ের কাছে এসে জড়িয়ে ধরল। সবাই তাদেরকে ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরে ঢুকেই মিমের পিচ্ছি বোন মিষ্টি আকাশের দিকে তাকিয়ে সেদিনের মতো চোখ টিপ মারলো। আকাশ চোখ বড় বড় করে তাকালো। এবার মেয়েটা আকাশের দিকে ফ্লাইং কিস ছুড়ে দিল। আকাশ আটকে উঠলো। তার চোখ গরম করে তাকাতেই বিচ্ছুটা চলে গেল। কি বিচ্ছু মাইরি? আকাশ সোফায় বসে রইল। সবাই আকাশকে নিয়ে ব্যস্ত। একটু পর রুমে চলে আসলো। রুমটা খুব সুন্দর করে গোছানো। নিম আকাশকে একটা তোয়ালে দিয়ে বলল, যান, ফ্রেশ হয়ে নিন। আকাশ চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাইরে আসলি। তারপর মিমও ফ্রেশ হয়ে নিল। বিকালবেলা ছাদে দাঁড়িয়ে আছে আকাশ। মিম তার বান্ধবীদের নিয়ে ছাদে আসলো। পায়ের শব্দ পেয়ে ঘুরে তাকাতেই দেখলো কয়েকজন মেয়ে, তার সাথে মিম। মিম আকাশকে একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিল। একটা মেয়ে বলে উঠল, থাক, তোর পরিচয় করিয়ে দিতে হবে না, আমি পরিচয় হয়ে নিচ্ছি। কথাটা বলেই হাত বাড়িয়ে দিল আকাশের দিকে আর বলল, আমি নোভা, মিমের বেস্ট বান্ধবী। আকাশ ও হাত মিলিয়ে বলল, আমি আকাশ। মিমের দিকে তাকিয়ে দেখলো রাগে চোখ মুখ লাল হয়ে আছে। আকাশ আগুনের ভেতরে আরো একটু কেরোসিন ঢেলে দিল। তোমার নামটা কিন্তু খুব সুইট। নোভা লজ্জায় লাল হয়ে বলল, আপনার নামটা অনেক সুন্দর। মিমের মুখের দিকে চাওয়া যাচ্ছে না। রাগে ফুসফুস করছে। রাগে গজগজ করে বলল, ওই নোভা, হাত ছাড়। নোভা তবুও হাত ছাড়ছে না। সত্যি বলতে আকাশ ওর হাত শক্ত করে ধরে আছে। মিম রাগে এগিয়ে এসে নোভাকে একটা ঠাস করে চড় মারল। আকাশ হতভম্ব মতো দাঁড়িয়ে রইল। হাতটা ততক্ষণে ছেড়ে দিয়েছে আকাশ। নোভা রাগ করে চলে গেল। মিম আকাশের দিকে তাকাতেই আকাশ অবাক হলো। মিমের চোখে জল। মেয়েটা কাঁদছে কি? অবাক হয়ে রইল আকাশ। মিম হেঁচকি দিয়ে কাঁদতে কাঁদতে বলল, আপনি খুব খারাপ, আপনি অনেক পচা। একদম বাচ্চাদের মতো কান্না করছে। ওর কান্না দেখে আকাশের ভিতরে কেমন জানি দুমড়ে মুচড়ে যাচ্ছে। বুকের বাঁ দিকে চিনচিন ব্যথা হচ্ছে। আকাশ মিমের হাত ধরে মিমকে হ্যাঁচকা টান মেরে
আকাশ মিমের হাত ধরে মিমকে হ্যাচকা টান মেরে কাঁদতে কাঁদতে ছাদ থেকে চলে গেল। আকাশ পেছন পেছন গেল। মিম রুমে ঢুকে দরজাটা আটকে দিল। তখন আকাশ কি করবে, কি করা দরকার কিছুই মাথায় আসছে না আকাশের। সামান্য একটু হাত ধরায় মিম এতটা কষ্ট পাবে আকাশের জানা ছিল না। আকাশ হতভম্বের মতো দাঁড়িয়ে রইল। কয়েকবার দরজায় আঘাত করলো, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। মিম কি এবার সত্যি নিজের ক্ষতি করে বসবে? আল্লাহই ভালো জানে। আকাশ জোরে জোরে দরজায় ধাক্কার শব্দ শুনে মিমের মা আর বাবা উপরে চলে আসলো। সবাই মিলে ধাক্কা দিল দরজায়। দরজা ভেঙে ভেতরে ঢুকে আকাশ আটকে উঠল। মিম জ্ঞান হারিয়ে পড়ে আছে, আর তার হাতে কাটা জায়গা থেকে রক্ত বের হচ্ছে। রক্তে পুরো ফ্লোর ভিজে গেছে। মিমের মা এক চিৎকার দিয়ে মিমের কাছে চলে আসলো। আকাশ মিমকে কোলে নিয়ে বাইরে বের হলো। বুকের ভিতরে অঝর জড়ায় বৃষ্টি হচ্ছে। কোলে নিয়ে যাওয়ার সময় মিমের মুখটার দিকে তাকিয়ে থাকলো। মায়াবতীর মুখটা কালো হয়ে গেছে, হাত দিয়ে এখনো রক্ত বের হচ্ছে। মিমকে নিয়ে গাড়িতে উঠলো। মিমের মাথা আকাশের কোলে। আকাশ এক দৃষ্টিতে তাকিয়ে আছে মিমের দিকে। আকাশের চোখ দিয়ে পানি পড়ছে। নিজেকে খুব বড় অপরাধী মনে হচ্ছে। হাসপাতালে পৌঁছে গেল। ডাক্তার মিমকে নিয়ে ইমার্জেন্সিতে নিয়ে গেল। আকাশ হতবাগের মতো তাকিয়ে থাকলো। বুকের ভেতরে খুব কষ্ট হচ্ছে। আকাশ কি মিমকে ভালোবেসে ফেললো? প্রশ্নটা মনের ভিতর উকি দিচ্ছে। মিমের মা আকাশের বুকে মুখ লুকিয়ে কান্না করছে। মিমের বাবা ছোটাছুটি করছে। দিক বেদিক খেয়াল নেই তার। কিছুক্ষণ পর ডাক্তার ইমার্জেন্সি থেকে বের হয়ে আসলো। আকাশ ডাক্তারকে জিজ্ঞাসা করলো, ডাক্তার, মিমের কি অবস্থা? তেমন কিছুই হয়নি, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাই জ্ঞান হারিয়ে ফেলেছে। একটু পরে জ্ঞান ফিরে আসবে, আপনারা একটু পরে দেখা করতে পারবেন। ধন্যবাদ ডক্টর। ইটস ওকে, আপনি আমার সাথে একটু আসুন। আকাশ ডাক্তারের সাথে গেল। ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়ে বলল এগুলো নিয়ে আসতে। আকাশ চলে গেল ওষুধ আনতে। এসে দেখে মিমের জ্ঞান ফিরেছে। আকাশ রুমে ঢুকে মিমের পাশে বসলো। মিমের বাবা আর মা বাইরে চলে গেল। মিম আকাশকে দেখে মুখটা ঘুরিয়ে নিল। হয়তো আকাশকে দেখার ইচ্ছে হচ্ছে না আর। আকাশ মিমের হাত ধরে বলল, আমাকে মাফ করে দাও মিম, আমি জানতাম না নোবার হাত ধরলে তুমি এতটা কষ্ট পাবে। মিম হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, আমার কথা বলতে ইচ্ছে করছে না। আমি চুপ হয়ে রইলাম। কেন জানি বড্ড বেশি কষ্ট হচ্ছে। কিছুক্ষণ পর মিম বলল, একটা কথা বলবো, রাখবেন? আমি আনন্দিত চোখে বললাম, হ্যাঁ অবশ্যই, বলো কি কথা? আপনি আজকেই বাড়িতে চলে যাবেন, আমার সাথে আর কোনো দিনও দেখা করবেন না। আর পারলে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিন, আমি তাতে সাইন করে দেব। নিমিষেই আকাশের আনন্দিত চেহারাটা বিলীন হয়ে গেল দুঃখের চাদরে। কিছু বলার শক্তি নেই আকাশের আকাশ তো তাই চেয়েছিল যে মিম আকাশের থেকে দূরে থাকে। তাহলে মিমের কথায় আকাশের কষ্ট হচ্ছে কেন? আকাশের চাওয়া তো পূরণ হয়ে গেছে, তাহলে কেন কষ্ট হচ্ছে আকাশের? প্রশ্নগুলোর উত্তর আকাশের অজানা। কিছুক্ষণ বসে থেকে উঠে আসলো বাহিরে। দরজার এপাশে আসতে ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পেল। মিম কান্না করছে। আকাশের বুকে হাহাকার শুরু হয়ে গেছে। আকাশ বাইরে এসে মিমের বাবা মাকে বলল, বাবা, আমাকে বাড়ি যেতে হবে। কলেজের প্রিন্সিপাল ফোন করেছে, বলল এখনই যেতে। ঠিক আছে যাও, কিন্তু তোমার বাবা মা যেন মিমের বিষয়টা জানতে না পারে। ঠিক আছে বাবা। মাকে উদ্দেশ্য করে বললাম, সমস্যা নেই মা, মিম ঠিক হয়ে যাবে। এই ওষুধগুলো ওকে নিয়মিত খাওয়াবেন আর কান্না করবেন না। মিমকে আজকে বাড়ি নিয়ে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে চলে আসলো। মিমদের বাড়ি এসে ব্যাগটা নিয়ে বাইরে এসে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। এমন সময় কেউ পিছন থেকে আকাশ বলে ডাক দিল। ঘুরে তাকাতেই দেখলো মাঝবয়সী একজন মহিলা দাঁড়িয়ে আছে। আকাশের দিকে ইশারা করতেই তার কাছে যেতে বলল। আকাশ তার কাছে চলে গেল। মহিলাটা বলে উঠল, কেমন আছো মিস্টার আকাশ? আমি একটু অবাক হলাম, মহিলাটা আমার নাম জানলো কি করে? আপনি আমার নাম জানলেন কি করে? মহিলাটা একটু হেসে বলল, তুমি মিমের বর, আর তোমার নাম আমি জানবো না? মিম আপনার কে হয়? মহিলাটা ইঞ্চিক ভ্রু কুঁচকালো। মিম আমার রক্তের কেউ নয়, তবে ওর সাথে আমার সম্পর্ক রক্তের চেয়েও গভীর। ওর সব কথা আমাকে বলে, বিশেষ করে তোমার কথা। আমি আরেকটু অবাক হলাম, আমার কথা মানে? মিম তো তোমাকে সেই ছোটবেলা থেকেই ভালোবাসে। আমার কাছে আসলে সব সময় তোমার কথা বলতো।
তোমার একটা ফটো ছিল তার কাছে, সব সময় তার বুকে জড়িয়ে রাখতো সেটা। তোমার সাথে যেদিন বিয়ে হবে সেদিন মিমকে যত খুশি দেখেছি, এর আগে কখনো আমি এত খুশি ওকে দেখিনি। আকাশ মহিলার কথা শুনছিল আর মিমের কথা ভাবছিল যে মিম আকাশকে ছোটবেলা থেকেই ভালোবাসে। আজ সে আকাশের জন্যই কষ্ট পাচ্ছে। মহিলাটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মিম চলে যাওয়ার পর থেকে আমি একদম একা হয়ে গেছি। ওর মায়াবী মুখটা সব সময় মনে পড়ে। পরিবারের বড় আদরের মেয়ে, কখনো ওকে কষ্ট পেতে দেখিনি। তবে বড্ড অভিমানী মেয়েটা, একটুকুতেই কেঁদে ফেলে। কষ্ট তার একদমই সহ্য হয় না। ওহ, আমি তো ভুলেই গিয়েছিলাম। মিম কোথায়? তোমার সাথে আসেনি? আমি মহিলাটার দিকে তাকালাম, তার চোখ মিমকে খুঁজে বেড়াচ্ছে। আমি বললাম, আসছে, বাড়িতে আছে। আমার একটা জরুরি কাজ আছে, তাই বাড়ি যাচ্ছি। ও আচ্ছা, ঠিক আছে, সাবধানে যেও। আর একটা কথা, আমি ঘুরে তাকালাম, মহিলাটা বলল, কখনো কোনো দিন মিমকে কষ্ট দিও না। কষ্ট তার একদমই সহ্য হয় না। আকাশ আর কোনো কথা না বলে চলে আসলো। আকাশ কোনো ভুল করছে না তো? মিমকে এত কষ্ট দেওয়া কি ঠিক হবে? না, মনে মনে ভাবছে আর হাঁটছে। গাড়িতে উঠে চলে আসলো বাড়িতে। বাড়িতে কি জবাব দিবে? এত তাড়াতাড়ি চলে আসায় বাবা মা অনেক প্রশ্ন করে বসবে। এসব ভাবতেই ভাবতেই রুমে চলে আসলো। আকাশ বিকেলবেলায় তার বাবা মাকে বলল কলেজের পরীক্ষার বিষয়ে কাজ আছে, তাই চলে আসছে। পরদিন রেডি হয়ে কলেজে যাবে এমন সময় ফোন বেজে উঠলো। ফোন রিসিভ করে বলল, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কোনো কথা বলছে না, কান্নার আওয়াজ আসছে। আকাশের বুকটা ডগ করে উঠল। মিম কি আকাশকে ফোন করছে? কান্নার আওয়াজ বলে দিচ্ছে ওপাশে মিম কাঁদছে। আকাশ বলল, মিম, কান্না করছো কেন? কথা বলো। কান্নার আওয়াজটা আরো বেড়ে গেল। আকাশের বুকের ভিতর উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেছে। কিছুক্ষণ পর ফোন কেটে গেল। আকাশ আবার কল ব্যাক করলো, কিন্তু ফোনটা বন্ধ। মেয়েটা বড্ড অভিমানের কথা বলছে না, আবার কষ্টটাও সহ্য হচ্ছে না, তাই হয়তো কান্না করছে। আকাশ আবারও চিন্তায় পড়ে গেল। আকাশের চারদিক অন্ধকার হয়ে আসছে। বুকের ভিতরে মনে হচ্ছে কেউ হাতুড়ি পিটাচ্ছে। আকাশের এত কষ্ট হচ্ছে কেন? আকাশ তো মিমকে ঘৃণা করে, তার জন্য আকাশের কষ্ট হবে কেন? আকাশ কি মিমকে ভালোবেসে ফেললো? দূর, কি সব ভাবছে আকাশ। মাথাটা বার হয়ে আসছে আকাশের। খাটের উপর বসে পড়ল। আকাশ কোনো ভুল করছে না তো? ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল আকাশ। প্রায় 2 সপ্তাহ কেটে গেল। আকাশ এখন মিমকে বড্ড বেশি মিস করছে। মেয়েটার মায়াবী হাসি যেন আকাশের কানে বাজছে। এদিকে বড্ড অগোছালো হয়ে গেছে আকাশ। এখন কখন খায় কখন ঘুমায় কিছুই টের পায় না। আকাশ এখন বুঝতে পারছে আকাশ মিমকে ভালোবেসে ফেলেছে, বড্ড বেশি ভালোবেসে ফেলেছে। কিন্তু আফসোস, অনেকটা দেরি হয়ে গেছে। মিম হয়তো এতদিন কষ্টে পাথর হয়ে গেছে। কেন জানি মিমকে খুব দেখতে ইচ্ছে করছে, কিছুতেই মন মানছে না। কিন্তু মিম কি আকাশের সাথে দেখা করবে? এত কষ্ট দেওয়ার পরেও কি আকাশকে মিম ভালোবাসবে? আর এসব ভেবে লাভ নেই, মিমের কাছাকাছি গিয়ে জানতে হবে। চলে আসলো মিমদের বাড়িতে। ছোট মা আকাশকে দেখে খুশিতে জড়িয়ে ধরল। আকাশ চারপাশে তাকিয়ে দেখলো মিম কোথাও নেই। দৌড়ে রুমে চলে আসলো, কিন্তু রুমেও নেই। বাথরুমের দরজা খোলা, বাথরুমে তো নেই। দৌড়ে ছাদে চলে গেল, কিন্তু ছাদেও মিমকে পেল না। আকাশ এক প্রকার হতাশ হয়ে গেল। এবার দৌড়ে ছোট আম্মুর কাছে আসলো, বলল, আম্মু, মিম কোথায়? ওকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। মিম একটু বাইরে গেছে, এখনই চলে আসবে। তারা কথা বলতে বলতেই মিম চলে আসলো। আকাশ মিমের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মিম অবাক হয়ে তাকিয়ে আছে আকাশের দিকে। মিমের মায়াবী চেহারাটা একদম বদলে গেছে, এক চোখ দুটো ফুলে গেছে। আকাশ মিমের কাছে যাওয়ার আগে মিম দৌড়ে রুমে চলে গেল। আকাশও চলে গেল মিমের রুমে। দরজা দিয়ে ঢুকে মিমের কাছে যেতেই মিম বলে উঠল, আর লাগবে না, ওখানেই থেমে যান। আমি থেমে গেলাম। মিম আবার বলে উঠল, আপনি এখানে আসছেন কেন? আপনাকে তো এখানে আসতে বলিনি আমি। মিম, আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। মিম আমার কথায় ঘুরে তাকালো। আমি আবার বললাম, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। মানছি আমি তোমার প্রতি অন্যায় করেছি,
তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি তার জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আপনার সাথে ফিরে যেতে চাই না, আপনি এখন যেতে পারেন। মিমের এরকম কথায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে আকাশ। বিশ্বাস হচ্ছে না এটা মিমের মুখের কথা। যে মিম আকাশকে পাগলের মতো ভালোবাসে, সে আজকে আকাশকে ফিরিয়ে দিচ্ছে। আকাশ আর কোনো কথা বলল না, কেননা দোষটা আকাশের। আকাশ নিজের দোষেই নিজে কষ্ট পাচ্ছে। মিমের জায়গায় হয়তো আকাশ থাকলে এই কাজ করত। চলে আসলো বাহিরে। ছোট আম্মুর কাছে এসে কথা বলছে আকাশ। আকাশ উপরে তাকিয়ে দেখে মিম বারান্দায় দাঁড়িয়ে আছে। আকাশ তাকাতেই মিম ঘুরে তাকালো। হয়তো মিম তার চোখের জল আকাশে থেকে আড়াল করছে। আকাশ একবার মিমের দিকে তাকিয়ে চলে আসলো। বাড়ি এসে সব কিছু ভেঙে ফেললো আকাশ। আর চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। নিজের শরীর নিজেই আঘাত করতে লাগলো। আকাশ প্রায় পাগল। মা এসে চিৎকার করে বাবাকে ডাকলো। ও দেয়ালে আকাশের রক্ত চিকচিক করছে, মাথা ফেটে ফেলেছে, তবুও যেন কষ্ট দূর হচ্ছে না। একসময় জ্ঞান হারা অবস্থায় হয়ে গেল। চোখের সামনে ঝাপসা দেখছে, মা চিৎকার করে কান্না করতেছে। বাবা এসে আকাশকে ধরতে আকাশ ঢলে পড়লো। জ্ঞান হারা হয়ে গেল আকাশ। জ্ঞান ফিরতেই দেখলো আকাশ হসপিটালে, মাথায় ব্যান্ডেজ, প্রচুর ব্যথা অনুভব করছে। কিছুক্ষণ পর আকাশের হার্টবিট ওঠানামা শুরু হয়ে গেল। এর আগেও এরকম হয়েছিল। আকাশের যখন মিমকে আকাশ চুমু খেয়েছিল, মিম আকাশের কাছে আসলেই আকাশের হার্টবিট ওঠানামা শুরু হতো। তাহলে কি মিম এসেছে হাসপাতালে? আকাশ বুঝতে পারছে মিম এর উপস্থিতি। আকাশ কেন যায়নি? মনে হচ্ছে মিম এখানেই আছে। আকাশ উঠে বাইরে আসলো। একটা নার্স এসে আকাশকে আটকিয়ে দিল। আকাশ নার্সকে ধাক্কা মেরে সরিয়ে দিল। আরো কয়েকজন নার্স দৌড়ে এলো, আকাশকে শক্ত করে ধরে ফেললো। একজন এসে আকাশকে ইঞ্জেকশন পুশ করে দিল। আকাশ চোখের সামনে মিমকে দেখতে পারছে, কিন্তু কাছে যেতে পারছে না। আকাশের চোখ ঝাপসা হয়ে আসছে। মিমকে ডাকার আগেই আকাশ টলে পড়লো। জ্ঞান ফেরার পরে তাকিয়ে দেখলাম চারপাশে মিম কোথাও নেই। মিম কি সত্যি এসেছিল আমাকে দেখতে, নাকি আমি স্বপ্ন দেখছিলাম? মাকে জিজ্ঞাসা করতে গিয়েও থেমে গেলাম, যদি আবার প্রশ্ন করে। কেটে গেল আরো একটি সপ্তাহ। কয়দিনে মা বাবা আকাশকে অনেক চাপ দিয়েছেন মিমকে আনার জন্য, কিন্তু আকাশ তাদের মিথ্যে বলে বুঝিয়েছে। আকাশের শরীর অসুস্থ, তাই বাবা আকাশের উপর জোর প্রয়োগ করেনি। একবার বাবাও গিয়েছিল মিমকে আনতে, কিন্তু মিম আসেনি। হয়তো কিছু একটা বলে বাবাকে বুঝিয়েছে। আর বাবা এসে আকাশকে বলল, তোর পরীক্ষার পর মিমকে নিয়ে আসিস, এতদিন সে ওখানেই থাক। আকাশের বাবা মিমকে নিজের মেয়ের মতো ভালোবাসে। তার কোনো কথা বা ব্যবহারে কখনো সন্দেহ খুঁজবে না। আকাশের মাথাটা এখনো ব্যথা করে, মাঝে মাঝে মাথা ঘুরে পড়ে যায়। বাবা আর মা মিমদের বাসায় গেছে মিমকে দেখতে। মার খুব দেখতে ইচ্ছে করছিল মিমকে, তাই বাবাকে সাথে করে নিয়ে গেছে। আকাশকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আকাশ যায়নি, রুমে শুয়ে আছে। এমন সময় কলিং বেলের আওয়াজ শুনতে পেল। বাবা মা কি এত তাড়াতাড়ি চলে আসলো? মা তো বলল আজকে থাকবে। ভাবতে ভাবতে আবার কলিং বেল বেজে উঠল। উঠে গিয়ে দরজা খুলে দিল আকাশ। বাইরে উকিল সাহেবকে দেখে হকচকিয়ে উঠল আকাশ। রুমে আসতে বলল। সোফায় বসে উকিল সাহেব একটা কাগজ বের করে আকাশের দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন আপনাদের ডিভোর্স পেপার। আপনার স্ত্রী কালকে আমাদের অফিসে এসেছিলেন, উনি পেপারে সই করে দিয়েছেন, আর আপনারটা আপনার কাছে পৌঁছে দিতে বলেছেন। উকিলের কথা শুনে বুকটা ধক করে উঠল। মনে হলো কেউ বুকের ভিতরে বিষাক্ত তীর ঢুকিয়ে দিয়েছে। কাপা কাপা হাতে পেপারটা নিল আকাশ। উকিল সাহেব কাগজটা দিয়েই চলে গেলেন। আকাশের মাথায় হাত দিয়ে বসে পড়ল সোফায়। সদ্য মিমের সই করা ডিভোর্স পেপারের দিকে তাকিয়ে একটা চিৎকার দিল আকাশ। চোখ দিয়ে পানি পড়ছে। মিম এতটা নির্দয় হলো কি করে? আকাশের ভালোবাসা একেবারে জন্য বুঝলো না। আকাশ তো তার কাছে ক্ষমা চেয়েছিল, তাকে ভালোবেসেছিল, তার শ্বাস প্রশ্বাসে আকাশের সাথে মিশিয়ে নিতে চেয়েছিল। আকাশ কি খুব বেশি অন্যায় করে ফেলছে যে তার কোনো ক্ষমা নেই? ডিভোর্স তো আকাশ দিতে চেয়েছিল,
মিম তো চেয়েছিল না, তাহলে মিম কেন আকাশকে ডিভোর্স দিল? আকাশের এখনই মিমের সাথে দেখা করতে হবে। আকাশ তার প্রশ্নের জবাব চায়। বাইকটা নিয়ে চলে আসলো মিমের বাড়িতে, চিৎকার করে মিমকে ডাকতে লাগলো। হাতে আকাশের ডিভোর্স পেপার। আকাশকে দেখে বাবা মা আর মিমের মা অবাক হয়ে গেল। আকাশের চিল্লাচিল্লি শুনে আকাশ তাদের দিকে না তাকিয়ে চলে আসলো মিমের রুমে। মিম শুয়ে আছে, হাত ধোয়ে টেনে তুললো। মিম আকাশের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, চোখে তার প্রশ্নের চাহনি। আকাশ মিমের দিকে প্রশ্ন ছুড়ে দিল। কেন আমার সাথে এরকম করলে? ডিভোর্স তো দিতে চেয়েছিলাম আমি, তুমি ডিভোর্স দিলে কেন? আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে? মিম আমার থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল। আপনি আমার ভালোবাসার কি মূল্য দিয়েছিলেন? আপনার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করলেন আপনি, অথচ কষ্ট পেলাম আমি। তিলে তিলে গড়া ভালোবাসার ঘরটাতে আপনি ঝড় তুলেছিলেন, আর আজকে তা ভেঙে যাওয়ায় আমাকে দোষারোপ করছেন। সেদিন যদি আপনি আপনার ইচ্ছের বিরুদ্ধে আমাকে বিয়ে না করতেন, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আকাশ মিমের কথায় চুপ হয়ে দাঁড়িয়ে আছে। মিম ঠিকই বলছে, জ্বরটা তো আকাশ তুলেছিল, আর আজ নিজের জ্বরে নিজেই দিশেহারা হয়ে যাচ্ছে। মিম আবার বলে উঠল, আমি ডিভোর্স পেপারে সই করে দিয়েছি, আশা করি আপনিও সই করে দিবেন। আমাদের মধ্যকার সম্পর্ক শেষ। আমি এখন শুধু আপনাকে ঘৃণা করি, ভালোবাসা আমার থেকে আশা করবেন না। মিমের কথায় আকাশেরও জিদ উঠে গেল। যদি মিম নিজে জেদে আকাশকে ডিভোর্স দিতে পারতো, তাহলে আকাশ ওর ভালোবাসার আদায় করে নিবে। আকাশ মিমের হাত ধরে দরজার কাছে যেতেই দেখলো বাবা মা আর মিমের আম্মু দরজার কাছে দাঁড়িয়ে আছে। এতক্ষণ হয়তো তারা সব কথা জেনে গেছে। আকাশ মিমকে নিয়ে বাইরে আসলো। মিম চিল্লাচ্ছে, সেদিকে আকাশের কোনো খেয়াল নেই। আকাশ মিমকে নিয়ে সোজা বাইকে উঠলো। বাইক চলছে ঝড়ের গতিতে। মিম আকাশকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, আর বকবক করছে আর চিল্লাচ্ছে। আকাশ মার মাথা গরম হয়ে গেল। বাইক আরো জোরে চালানো শুরু করলো। হঠাৎ বাইকটা ব্রেক ফেল হয়ে গেল আর একটা চলন্ত কারের সাথে ধাক্কা খেলো। আকাশ ছিটকে পড়ে গেল রাস্তার ধারে। মাথায় প্রচন্ড আঘাত লাগলো আকাশের। আকাশ ওখানেই জ্ঞান হারিয়ে ফেললো। এখানেই টুইস্ট। ইন্সপেক্টর সাহেব লম্বা একটা নিঃশ্বাস ফেললেন, তারপর আকাশের দিকে তাকিয়ে বললেন, তোমার নিজের পায়ে নিজেই কুড়োল মেরেছো, এখন তার কষ্ট পাচ্ছ। ভুল করলে ভুল আর মাসুল তো দিতে হবেই। আর চিন্তা করো না, শীঘ্রই তোমার জামিনের ব্যবস্থা করব। এখন খাবারটা খেয়ে নাও। ইন্সপেক্টর সাহেব চলে গেলেন। আকাশ খাবারের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। এই খাবার দিতে এসে একটা বুক ফাটা ছেলের গল্প শুনে গেলেন ইন্সপেক্টর সাহেব। খাবারটা খেয়ে নিল। এই চার দেওয়ালের মধ্যে কেন জানি আকাশে থাকতে খুব ইচ্ছে করেছে। ইন্সপেক্টর সাহেবকে বলতে ইচ্ছে করছে, আমার জামিনের কোনো দরকার নেই, আমি এখানেই সারা জীবন থাকতে চাই। চার দেওয়ালের মাঝে জীবন সীমাবদ্ধ। যতই ছুটাছুটি করি না কেন, চার দেওয়ালের উপরে যেতে পারবো না। ভালোবাসা নামক মরীচিকার পিছনে ছোটার জন্য দেয়াল টপকে যাওয়া যাবে না। এখানে না কোনো বিরহ, নাই কোনো দুঃখ, আছে শুধু কিছু বিষণ্ণতার মুহূর্ত। দরজা টোকার আওয়াজ পেয়ে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো আকাশ। ইন্সপেক্টর সাহেব দরজার পাশে দাঁড়িয়ে আছে। আকাশে উঠে তার কাছে গেল আর উনি বলল, আমি দেখতে এলাম তুমি খাবারটা খেয়েছো কিনা, তার সাথে একটা খুশির খবর। কি খুশির খবর? তোমার বাবা এসেছেন, সাথে তোমার জামিন। ওসি সাহেব আসলেই তুমি ছাড়া পেয়ে যাবে। ইন্সপেক্টর চলে যাচ্ছিলেন, আবার কি যেন ভেবে ঘুরে তাকালেন। আর হ্যাঁ, বাইরে গিয়ে আবার যেন পাগলামো করো না। সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। আকাশ আবারও একটা মুচকি হাসি দিল আর বলতে লাগলো, যেখানে জীবনের বিষণ্ণতার ছাপ, সেখানে একটু ভালোবাসার বড্ড অভাব। এই বিষণ্ণতার জীবনে ভালোবাসা কখনো আসবে না আমার। বাবা আর মা আকাশের কাছে আসলো। আকাশ দেয়ালের এপারে আর বাবা মা দেয়ালের ওপারে, মাঝখানে লোহার শিকল। আকাশের মা বলে উঠল, বাবা এ কি অবস্থা হয়েছে তোর? বিষণ্ণতার জীবন, এর চেয়ে আর কত ভালো হবে মা? মা মুখ লুকিয়ে কান্না করছে, আর বাবা বলল, আমাদের জন্য আজ তোর এই অবস্থা। আমরা যদি সেদিন তোকে জোর করে বিয়ে না দিতাম, তাহলে হয়তো আজ নিজের ছেলেকে কারাগারে রাখতে হতো না। বাবা এই লোহার কারাগার দেখে তোমার কষ্ট হচ্ছে?
অথচ আমার বুকের ভিতরে বিষণ্ণতার কারাগার। সেখানে নিত্যদিন কিছু স্বপ্ন পুরে ছাই হয়ে যাচ্ছে। আমার কতটা কষ্ট হচ্ছে বলতে পারবে? বাবা কোনো কথা বলছে না, তাই আমি আবারও বলে উঠলাম, নিজের ইচ্ছেটা সবসময় আমার উপর চাপিয়ে দিয়েছো। কখনো কি জানতে চেয়েছো আমার ইচ্ছেটা কি? নিজের স্বপ্ন যে কোনো মূল্যে পূরণ করেছো। একবারও কি ভেবেছো আমার স্বপ্নের কথা? নিজের শখ আহ্লাদ তোমাদের জন্য বিসর্জন দিয়েছি, শুধুমাত্র তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য। কখনো তোমার কথার অবাধ্য হইনি, তুমি কষ্ট পাবে বলে। কখনো তোমার মুখের উপরে কথা বলিনি, তুমি কষ্ট পাবে বলে। অথচ সেই কারণে আজ আমি কষ্ট পাচ্ছি। কেন বলতে পারবে? পারবে না, কারণ এর জবাব তোমার কাছে নেই। তবুও কখনো আমি তোমাদের ভুল বুঝবো না। সারা জীবন নিঃস্বার্থের মতো ভালোবেসে যাব। তোমরা ছাড়া আর কে আছে আমার, বলো? আর ভুল শুধু তোমাদের ছিল না, কিছু ভুল আমারও ছিল। আর আজ সেই ভুলের মাসুল দিতে হচ্ছে আমার। ইন্সপেক্টর আকাশের বাবাকে ডাকলেন। ওসি সাহেব এসেছেন। বাবা চলে গেলেন। মা আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে। আকাশ মায়ের চোখের পানি মুছে দিল। মা হঠাৎ বলে উঠল, আগামী মাসে মিমির বিয়ে। কথাটা খুব স্বাভাবিকভাবে নিল আকাশের। বুকটা যেন কেঁপে উঠল। অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকে। বাবা আসলো, সাথে ওসি সাহেবও। ছেড়ে দিলেন আকাশকে। বের হয়ে চলে আসলো বাড়ি। বারবার মিমের কথা মনে পড়ছে। তার মায়াবী চেহারাটা ভেসে উঠছে চোখের সামনে। মিমের বিয়ের কথা মনে হতেই যেন শরীরে আগুন ধরে গেল। সারা শরীরে বিষণ্ণতার আগুনে পুড়ছে, আর সেটা গলে চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরছে। শুয়ে পড়লো বিছানায়। সারাদিনটা কাটিয়ে দিল ঘুমে। পরীক্ষার মাত্র আর 2 মাস বাকি। নিজেকে প্রস্তুত করতে হবে ঘুরে দাঁড়ানোর জন্য। ঘুম থেকে উঠে দেখলো সন্ধ্যা হয়ে গেছে। পড়ার টেবিলে বসলো, কিন্তু কিছুতেই পড়তে মন বসছে না। পুরনো স্মৃতি বারবার মনে হচ্ছে। ছাদে চলে গেল পূর্ণিমা রাত। আজ পূর্ণিমা, আলোটা খুব বিষণ্ণ লাগছে। মানুষের মন খারাপ হওয়ার ব্যাপারটা বড্ড অদ্ভুত। একটার সাথে আর একটা বাধা, অনেকটা রেলগাড়ির মতো। একসাথে অনেকগুলো আলাদা আলাদা বগি। বিষণ্ণতার এই রেলগাড়ি, প্রত্যেকটা বগিতেই জীবনের এক একটা মন খারাপের গল্প। একটায় টানা পড়লে সবগুলোতে টান পড়ে। আকাশ, এতদিন কোথায় ছিলি তুই? জেলে? মানে কারাগারে। চারদিকে লোহার শিকল, মাঝখানে আমি। হৃদয় আকাশের দিকে হা করে তাকিয়ে আছে। অনেকদিন পর কলেজে আসছে আকাশ। মনে হচ্ছে কলেজের সবকিছু যেন পাল্টে গেছে। হৃদয় এখনো আকাশের দিকে হা করে তাকিয়ে আছে। কিরে, অবাক হচ্ছিস? একটু না, অনেকটা অবাক হয়েছে। অবাক হওয়ারই কথা, কেননা আমি পুলিশ অফিসারের ছেলে হয়েও কেন জেলে ছিলাম, আর কি কারণে জেলে গেলাম, সেটা সত্যিই বাবার বিষয়। তোর কথাবার্তা আমি কিছুই বুঝতেছি না। সব বুঝতে পারবি, এখন চল ক্লাসে যাই। আর রাফি সিয়াম কোথায়? ওরা ক্লাসে আছে। তাহলে ক্লাসে যাই, চল। হৃদয় এখনো আকাশের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো কথাগুলো তাকে ভাবাচ্ছে। চলে আসলো ক্লাসে। সবাই আকাশের দিকে ফেল করে তাকিয়ে আছে। আকাশ বুঝছে না আকাশের দিকে এরা এভাবে তাকিয়ে আছে কেন। হৃদয়ের কানে ফিস করে বলল, এরা সবাই এভাবে তাকিয়ে আছে কেন? হৃদয় আকাশের দিকে তাকিয়ে আকাশের পুরো শরীরে একবার চোখ বুলিয়ে নিল। তারপর বলল, তোকে একদম দেবদাসের মতন লাগছে। বুঝতে পারলাম, সবাই এই কারণেই তাকিয়ে আছে। যাই হোক, আমার সিটে গিয়ে বসলাম। একটু পরেই স্যার ক্লাসে ঢুকলো। মনোযোগ দিয়ে স্যারের কথা শুনছি। পিছন থেকে রাফি পেটে খোঁচা মেরে বলল, তোর মামাতো বোন কোথায় রে? মেজাজটা খারাপ হয়ে গেল আকাশের। মিমের কথা মনে হলেই আকাশের কিছুই ভালো লাগে না। ক্লাস চলাকালীন রুম থেকে বের হয়ে গেল আকাশ। নির্জন একটা জায়গায় গিয়ে বসে রইল। আকাশ এখনো কেন মিমকে ভুলতে পারছে না। আর কয়েকদিন পর যে অন্যের হয়ে যাবে, আকাশের জীবন থেকে একেবারে হারিয়ে যাবে। তাকে মনের ভিতরে রেখে কি লাভ? ভাবতে ভাবতে চলে আসলো বাড়িতে। কিছুই ভালো লাগছে না, সব কিছু এলোমেলো। বালিশের নিচ থেকে ডিভোর্স পেপারটা বের করলো। তাতে মিমের সই। আকাশ এখনো সই করেনি। ভাবছে সইটা করে দিবে, তবে মিমের বিয়ের পর। মিমকে দেখতে খুব ইচ্ছে করছে। আর কিছু না ভেবেই চলে আসলো মিমদের বাড়িতে।
বাড়ি বললে ভুল হবে, কেননা বাড়িতে আকাশের যেতে পারবে না। মিমকে দূর থেকে এক নজর দেখে মনের শান্তি মেটাবে আকাশ। মিম আকাশকে একদম সহ্য করতে পারে না, ওর কাছে না যাওয়াটাই ভালো। আকাশ দাঁড়িয়ে আছে রাস্তার কাছে। মিম এই রাস্তা দিয়ে বাড়ি যাবে, রাস্তার দিকে তাকিয়ে আছে। এমন সময় পেছন থেকে কে যেন কাঁধে হাত দিল। ঘুরে তাকাতেই দেখলো সেই দিনের মহিলাটা। কি ব্যাপার, চমকে গেলে কেন? একটু। এখানে দাঁড়িয়ে কি করছো? মিমের অপেক্ষায় আছি, তাকে এক নজর দেখব বলে। মহিলাটা জোরে একটা নিঃশ্বাস ফেলে বলল, আর দেখি কি লাভ, সব তো শেষ। পুরনো স্মৃতি মুছে ফেলো। চাইলে কি সব মুছে ফেলা যায়? আমি তো চাই তাকে ভুলে থাকতে, কিন্তু আমার অন্তর আত্মা বারবার তাকে মনে করিয়ে দেয়। তোমার জন্য আমার খুব কষ্ট হয় আকাশ, কিন্তু কি আর করার, সব নিয়তি। মহিলাটা থেমে গেল। আমার হাতে থাকা ডিভোর্স পেপার দেখে আবারও বলে উঠল, এখনো তুমি এটাতে সই করোনি? না। কেন? যদি সে আবার আমার বুকে ফিরে আসে সে আশায়। আবেগ দিয়ে জীবন চলে না আকাশ। জীবন চলার মাঝে আবেগ না থাকলে পথ এগোনো যায় না। তুমি ভালো করেই জানো মিম কখনো তোমার কাছে ফিরে আসবে না, তারপরও সে আশায় বসে থাকা বোকামি। আমি এই বোকামি বারবার করতে চাই, তাতেও যদি আমার মায়াবতী বউ আমার কাছে ফিরে আসে। মহিলা হাফ ছেড়ে বলল, ঠিক আছে, সে আশাই থাকো, আমার কাজ আছে, আমি যাই। বলে মহিলাটা হন হন করে চলে গেল। আকাশ আবার রাস্তার দিকে দৃষ্টি দিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 2:30 বেজে গেছে। তার মানে মিমের আসতে আর বেশি বাকি নেই। একটা দোকানের পাশে বসলো। কিছুক্ষণ পর মিম আসলো। আকাশ উঠে দাঁড়িয়ে গেল। মিম রাস্তা দিয়ে হাঁটছে, সামনে যাওয়ার খুব ইচ্ছে হচ্ছে, কিন্তু মিম আকাশকে দেখেই রেগে যাবে, তাই সাহস হচ্ছে না। কিছুক্ষণ এভাবে তাকিয়ে থেকে সাহস করে হাঁটতে লাগলো মিমের সামনে যাওয়ার জন্য। আকাশকে দেখে মিম থমকে দাঁড়ালো। আকাশ মিমের কাছে গিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই মায়াবিনী চেহারাটা দেখে চোখ ফেরাতে মন চাচ্ছে না। মিম আকাশকে কি যেন বলছে, আকাশের দৃষ্টি নেই। আকাশের দৃষ্টি শুধু মিমের চেহারার দিকে। হঠাৎ মিম আকাশকে একটা থাপ্পড় মারলো। আকাশ গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলো। মিম বলতে লাগলো, আপনাকে কতবার বলবো আমার সামনে না আসতে? তারপরও কেন আপনি আমার সামনে আসেন? আপনাকে আমি বলেছি ভুলে যেতে, তারপরও আমার পিছনে পড়ে আছেন কেন? ভালোবাসি বলে, বড্ড বেশি ভালোবাসি। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না, এই কথাটা অনেকবার বলেছি আপনাকে। তুমি না ভালোবাসলেও আমি ভালোবাসি, আর সারা জীবন আমি তোমাকে ভালোবেসে যাব। মিম আর কোনো কথা না বলে আকাশেরকে পাশ কাটিয়ে চলে গেল। আকাশ তাকিয়ে থাকলো মিমের দিকে। চোখ দিয়ে পানি পড়ছে আকাশের। রাস্তার মাঝখানে বসে পড়লো, মাথাটা প্রচন্ড ব্যথা করছে। বাড়ি চলে আসলো। পরদিন সকালে নাস্তা করার সময় বাবা বলে উঠলেন, আকাশ, তোমাকে একটা কথা বলতে চাই। আমি বাবার দিকে তাকিয়ে থাকলাম। অনেকটা বদলে গেছে বাবা। আমি বললাম, কি বলবে বাবা? তুই আর কতদিন নিজেকে কষ্ট দিবি? তোর কষ্টে আমাদের কষ্ট, সেটা তুই বুঝিস না। বুঝি। অনেক হয়েছে তোর পাগলামি। মিমকে ভুলে যা। এবার ওই ডিভোর্স পেপারে সই কর। আর আমি চাই তুই আরেকটা বিয়ে কর। চাইলেই তা সম্ভব না বাবা। মিম আমার প্রতিটা শিরায় শিরায় রক্ত হয়ে মিশে আছে, আর রক্ত কিভাবে মুছে ফেলা যায় আমার জানা নেই। আর বিয়ের কথা বলছো, সেটা তো একেবারেই অসম্ভব। আর কয়দিন পর মিমির বিয়ে, তার অপেক্ষা করে কোনো লাভ নেই। আমি তো তার অপেক্ষা করছি না মা। আমি আমার ক্যারিয়ার গড়তে চাই। সে যদি নিজে থেকে আসে ভালো, আর না হলে নাই। অন্তত আমার লাইফ সেটেল হওয়ার আগে বিয়ের কথা বলো না প্লিজ। উঠে বসলো খাওয়া থেকে, রেডি হয়ে কলেজে আসলো। হৃদয়, রাফি, সিয়াম বসে আছে। আকাশও তাদের কাছে আসলো, বলল, সবাই কেমন আছিস? কিন্তু কারো মুখে কোনো হাসি নেই। কিরে, মন খারাপ কেন সবার? হঠাৎ রাফি আমার কলার ধরে বলল, শালা তুই কখনো আমাদের বন্ধু ভাবিসনি, তাহলে বন্ধুত্ব করেছিলি কেন? আমি অবাক হয়ে বললাম, কি বলছিস তোরা? সিয়াম বল। কালা, তুই যে এতদিন জেলে ছিলি, আমাদের বলিসনি কেন? হৃদয় তোর বন্ধু, আমরা কি বন্ধু না? ওহ, এই কারণ? ওকে ছাড়, আমি সব বলছি তোদের। রাফি ছেড়ে দিল। বল কেন?
জেলে ছিলি এতদিন? লম্বা কাহিনী দোস্ত, সময় নিয়ে বলতে হবে। তবে এখানে না, অন্য একটা জায়গায়। অন্য জায়গায় কেন? এখানে কি সমস্যা? এখানে বলা যাবে না, নির্জন একটা জায়গায় চল। ওকে চল। 4 বন্ধু মিলে চলে আসলাম একটা নির্জন জায়গায়। ঠিক আছে, এখন বল। বন্ধু, তোদের কাছে আমি অনেক কিছু গোপন করেছি। সবাই অবাক হয়ে বলল, কি গোপন করেছিস? মানে? মিম আমার বোন না, আমার স্ত্রী। সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আবার বললাম, আমার মামাতো বোন ছিল মিম, কিন্তু তার সাথে আমার বিয়ে হয়েছে। আমার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হয়েছে। আমি এই বিয়ে কিছুতে মেনে নিতে পারছিলাম না। মিমকে ডিভোর্স দিতে চেয়েছিলাম, তাই তোদের কাছে বিষয়টা গোপন করেছি। সবাই আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। হৃদয় একটু শান্ত হয়ে বলল, বুঝলাম মিম তোর ওয়াইফ, কিন্তু সাথে জেলে যাওয়ার কি সম্পর্ক? খুবই জোরালো সম্পর্ক। মানে? মিমের সাথে আমার ডিভোর্সের ব্যাপারে উকিলের সাথে কথা বলেছিলাম। সে বলেছিল কয়েক মাস সময় লাগবে। মিম আমাকে বলেছিল এই কয়দিন আমার সাথে স্বামী স্ত্রীর মতোই থাকবে। আমি না করতে পারিনি। তারপর আমি মিমের প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ি। মিমকে অনেক ভালোবেসে ফেলি, কিন্তু এর আগে মিমকে অনেক কষ্ট দিয়েছি। তারপর একদিন আমি থেমে গেলাম। রাফি বলে উঠল, তারপর কি হলো? তারপর একদিন উকিল সাহেব এসে আমাকে ডিভোর্স পেপার দেয়, আর তাতে মিমের সই। আমি খুবই রাগান্বিত হয়ে মিমকে তুলে নিয়ে আসি। মাঝ রাস্তায় আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সে কারণেই কি মিমের বাবা তোকে জেলে দিয়েছিল? না, তাহলে জেলে গেলি কিভাবে? কে তোকে জেলে দিল? মিম। মানে? পুরো ঘটনাটা শোন, তারপর প্রশ্ন কর। ওকে বল। তারপর আমি বলতে লাগলাম, মাঝ রাস্তায় বাইকটা ব্রেক ফেল হয়ে যায়। একটা চলন্ত কারের সাথে ধাক্কা লেগে রাস্তার পাশে পড়ে গেলাম। মাথাটা জিমজিম করছে, চোখ সব ঝাপসা দেখছি। ঝাপসা চোখে তাকিয়ে দেখলাম রাস্তার মাঝে মানুষের ভিড় জমে গেছে। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন জ্ঞান ফিরলো তখন দেখে আকাশ হাসপাতালে, মাথায় ব্যান্ডেজ। আস্তে আস্তে চোখ খুলে চারদিকে দেখলো কেউ নেই। একটা নার্স দৌড়ে আসলো রুমে। একটু পরেই আকাশের মা আর বাবা চলে আসলো। আকাশ বাবা, তোর জ্ঞান ফিরেছেন? মার কথায় আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আমি মার দিকে উল্টো প্রশ্ন ছুড়ে দিলাম, মা, মিম কোথায়? আকাশের প্রশ্ন শুনে মার চোখ লাল হয়ে গেল। রাগী চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। কিছু না বললে চলে গেল রুম থেকে। আকাশের বাবার চোখে মুখেও রাগের ছাপ। মনে হলো আকাশ অসুস্থ না থাকলে তার বাবা আকাশের গালে কষিয়ে একটা থাপ্পড় মারত। আকাশ উঠে বাইরে চলে আসলো। মিমের মা বাবা সহ বাইরে সবাই বসে আছে। সবার চোখে পানি। আকাশের বুকটা কেমন জানি দুপুক দুপুক করছে। আকাশ কাছে গিয়ে ছোট মাকে বলল, আম্মু, মিম কোথায়? মিমের কি হয়েছে? ছোট আম্মু আকাশকে দেখে মুখ ঘুরিয়ে নিল। কান্নাটা তার আরো বেড়ে গেল। এই মুহূর্তে নিজেকে সবচেয়ে ঘৃণিত মানুষ মনে হচ্ছে। সবাই শুধু আকাশের বাহ্যিক দিকটাই দেখলো, ভিতরের দিকটা কেউ দেখলো না। সবার উদ্দেশ্যে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, দোষটা শুধু আমার একার না। আকাশ উঠে ডাক্তারের রুমে গেল। ডাক্তারের সাথে কথা বলতে হবে। ডাক্তার আকাশকে দেখে বলে উঠলেন, কি করছেন কি আপনি? এখনো পুরোপুরি সুস্থ হননি আপনি? আকাশ ডাক্তারের কথায় কোনো জবাব না দিয়ে উল্টো তাকে প্রশ্ন করলো, মিম নামের একজন পেশেন্ট এখানে আছে, তার কি অবস্থা? ডাক্তার আমার প্রশ্ন শুনে একটু অবাক হলেন। তারপর বললেন, মেয়েটার মাথায় প্রচন্ড আঘাত লেগেছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। এখন বাচ্চা মানা আল্লাহর হাতে। মেয়েটা কোমা চলে গেছে, আর সেখান থেকে খুব কম লোকে গেছে ফিরে। ডাক্তারের কথায় আকাশের পায়ের তলার মাটি সরে যেতে লাগলো। আকাশ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল। রাগে ডাক্তারের কলার ধরে বলল, যদি আমার মিমের কিছু হয় তাহলে আমি তোকে ছাড়বো না ডাক্তার, তোকে আমি মেরে ফেলবো। আকাশ প্রায় পাগল হয়ে গেছে। ডাক্তার আকাশের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। হঠাৎ কেউ একজন পেছন থেকে একটা ইনজেকশন পুশ করে দিল। আকাশে জ্ঞান হারিয়ে ফেললো। আজ 7 দিন যাবৎ মিম কোমায় চলে গেছে। আকাশ যেন পাগল হয়ে যাচ্ছে ধীরে ধীরে। মাঝে মাঝে মনে হয় আকাশও মিমের মতো কোমায় চলে গেলেই ভালো হতো। বেঁচে থাকার ইচ্ছেটা দিন দিন মরে যাচ্ছে। মিমের অনুপস্থিতিতে আকাশ প্রায় পাগল পাড়া। আজ আকাশের কারণেই মিমের এই অবস্থা। নিজেকে নিজে শেষ করে দিতে মন চাইছে আকাশের। বারবার মিমের মায়াবী চেহারাটা ভেসে উঠছে চোখের সামনে, যা আকাশকে
আরো পাগল করে দিচ্ছে। মা বাবা হসপিটালে গেছে, বাড়িতে আকাশ একা ছাদে চলে গেল। বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। আজকে এই জীবনের দা এন্ড করে দিব। কি হবে এই যন্ত্রণা নিয়ে বেঁচে থেকে? অন্তরাত্মা বারবার মনে করিয়ে দেয় আত্মহত্যা মহাপাপ, কিন্তু এই পাপকে আকাশের বরণ করতে হবে, না হলে আকাশের পাপের প্রায়শ্চিত্ত হবে না। ছাদে এসে আত্মহত্যা করার প্রস্তুতি নিতে লাগলো। লাফ দিবে এমন সময় ফোনটা বেজে উঠলো। শেষবারের মতো এক বুক আশা নিয়ে ফোনটা বের করলো। রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে কেউ একজন বলে উঠলো, ভাইয়া, মিমাপুর জ্ঞান ফিরেছে। আকাশ তখনই হুঁশ ফিরল, দৌড় দিল হসপিটালের দিকে। এতক্ষণ আকাশ কি করতে যাচ্ছিল? হয়তো হিতাহিত জ্ঞান শূন্য হওয়ার কারণে আকাশের হুঁশ হারিয়ে ফেলেছিল, যার কারণে আকাশ কি করতে যাচ্ছিল তা একবারও মনে হয়নি। ঠিক সময় ফোন না আসলে হয়তো আকাশ এতক্ষণ পরপারে চলে যেত। আল্লাহর কাছে অশেষ শুক্রিয়া জানিয়ে আরো জোরে দৌড় লাগালো। হাসপাতালে পৌঁছে সোজা মিমকে যে কেবিনে আছে সেই কেবিনে ঢুকে গেল। এখন আকাশ অবাক হওয়ার পালা। মিম পাগলের মতো ছোটাছুটি করছে, কাউকে চিনতে পারছে না, এমনকি তার বাবা মাকেও না। নিজেকে নিজেই চিনতে পারছে না মিম। সবাই বুঝাচ্ছে কিন্তু মিম সবাইকে সরিয়ে দিচ্ছে। নার্স মিমকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দিল। আকাশ সোজা চলে গেল ডাক্তারের কাছে। ডাক্তার, মিম কাউকে চিনতে পারছে না কেন? ডাক্তার আমাকে ইশারায় চেয়ারে বসতে বলে আমি বসে পড়লাম। ডাক্তার বলতে লাগলো, দেখুন মিস্টার আকাশ, মিমের মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে তার ব্রেনের টিস্যু ড্যামেজ হয়ে গেছে, তার মেমোরি লস হয়ে গেছে, পূর্বে কোনো কিছুই তার মনে নেই, স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। ডাক্তারের কথা শুনে থমকে গেল আকাশ। তার মানে মিমের অতীতের সব স্মৃতি তার মনে থেকে মুছে গেছে, সে আর কাউকে চিনতে পারবে না। মাথাটা আবারও ঝিমঝিম করছে। আকাশ ডাক্তারকে বলল, মিমের স্মৃতিশক্তি কি আর কোনোদিনও ফিরবে না? ডাক্তার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাদের কাছে তো আর কোনো চিকিৎসা নেই। চলে আসলো মিমের কাছে। মিমের ঘুমন্ত চেহারাটার দিকে তাকিয়ে আছে আকাশ, চোখে জল চিকচিক করছে। এই বুঝি টুপ করে পড়ে যাবে। মিম আর কোনোদিন আকাশকে চিনতে পারবে না, কথাটা মনে হতেই বুকটা হাহাকার করে উঠছে। আকাশের থেকে অনেক দূরে চলে গেছে মিম। হৃদয় আকাশের কাঁধে হাত রাখলো, আকাশের চোখের জল মুছে ফেললো। রাফি বললে উঠলো, সবই বুঝলাম, কিন্তু তোর জেলে যাওয়ার কি সম্পর্ক এর সাথে? রাফির কথা শুনে আকাশ আবারও বলতে লাগলো, কয়েকদিন পর মিম সুস্থ হয়ে গেলে মিমকে তার বাবা মা বাড়িতে নিয়ে গেল। তারপর আমি প্রতিদিন মিমের বাড়িতে যেতাম মিমের সাথে কথা বলতে, কিন্তু মিম কারোর সাথে কথা বলতে চায় না, একা একা মন মরা হয়ে বসে থাকে। মিমের মা আমার বুকে মুখ লুকিয়ে কান্না করে। আমি অনেকবার মিমের সাথে কথা বলতে চেয়েছি, কিন্তু মিম আমার সাথে কথা বলবে না। আমি তাকে আমাদের অতীতের সব কথা বলতাম, কিন্তু সে আমাকে চিনতে পারলো না। আমাদের ডিভোর্স পেপার দেখিয়েছিলাম, তাতেও তার কিছু মনে পড়লো না। বারবার সে বলতে লাগলো, আমি আপনাকে চিনি না, প্লিজ আমার সামনে আর আসবেন না। আকাশ তবুও বেহার মতো মিমের পেছনে ঘুরঘুর করত, ওর সাথে কথা জোর করেই কথা বলতো, কিন্তু মিম আকাশের সব কথা পাগল পলাপ ভেবে এড়িয়ে যেত। মিম কলেজে ভর্তি হলো, ক্লাস করতে লাগলো প্রতিদিন। আকাশ প্রতিদিন মিমকে দেখার জন্য, ওর সাথে কথা বলার জন্য দাঁড়িয়ে থাকতো। মাঝ রাস্তায় ওকে থামিয়ে কথা বলতো, কিন্তু মিম আকাশকে বারবার অপমান করত। আকাশ তাতেও কিছু মনে না করে মিমের সামনে বারবার আসতো। এক পর্যায়ে মিম আকাশকে অসহ্য মনে করতে লাগলো। আকাশ তারপরেও তার পিছনে লেগে থাকতো, বারবার তাকে বোঝাতো, ডিভোর্স পেপার দেখিয়েও বলতো, সব কিছু তোমার কাছে মিথ্যে হতে পারে, কিন্তু এই ডিভোর্স পেপার তো মিথ্যা না, আর এতে তোমারই সই দেখো। আকাশ এখনো তাতে সই করেনি। আকাশের বিয়ের হয়েছিল, এখন আকাশরা স্বামী স্ত্রী, কিন্তু মিম আকাশকে বলতো এটা নাকি তার সই না, আর আকাশ নাকি পাগল, ডিভোর্স পেপারটা ও নকল। এভাবে অনেক দিন কেটে গেল। আকাশ মিমের আশায় পথ চেয়ে থাকতো, আর মিম তা বিরক্ত বোধ করত। কয়েকদিন পর মিমের কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানে গেল আকাশ, আর সেখানে গিয়ে দেখলো মিম একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। তার বান্ধবীদের সাথে কথা বলে জানতে পারে ছেলেটা নাকি মিমের বয়ফ্রেন্ড। ছেলেটার নাম নওশান।
মাথায় আগুন ধরে গেল আকাশের। একটা কথাই মনে হতে লাগলো আকাশের, মিম শুধু আমার, আমি বেঁচে থাকতে মিমকে কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না। ছেলেটার প্রতি খুব রাগ হতে লাগলো। তাদের কাছে গিয়ে মিমের হাত ধরে টেনে আনতে লাগলো। ছেলেটা বাধা দিলে আকাশ ধাক্কা দিতেই পড়ে গেল। জোর করে মিমকে নিয়ে গাড়িতে উঠলো। উদ্দেশ্য কাজী অফিস। কোনো কিছুর খেয়াল নেই আকাশের। আকাশ প্রায় পাগল হয়ে গেছে। আকাশের হিতাহিত জ্ঞান লোপ পেতে শুরু করছে। মাঝ রাস্তায় আসতেই পুলিশের গাড়ি আকাশকে আটকে দিল। মিম পুলিশ অফিসারকে বলল, আঙ্কেল, এই লোকটা আমাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল, আপনি কি জেলে দিন। পুলিশ অফিসার মিমকে বলল, তুমি কিছু চিন্তা করো না মামুনি, ওকে আমি সাহায্য করছি। বলেই আকাশের হাতে হ্যান্ডকাপ পরিয়ে দিল। তারপর আকাশকে থানায় নিয়ে গেল। থানায় গিয়ে জানতে পারে পুলিশ অফিসার শাওনের বাবা। আকাশের শাস্তি হয়ে গেল 3 মাসের জেল। কিন্তু বাবা পুলিশ অফিসার হওয়ার কারণে 1 মাস পরেই আকাশের জামিন হয়ে গেল। এই বলে থেমে গেল আকাশ। রাফি বলে উঠল, এর মধ্যে এত কিছু ঘটে গেছে অথচ কিছুই জানলাম না। আমি কোনো কথা বলছি না। সিয়াম আমার কাঁধে হাত রেখে বলল, দোস্ত, মন খারাপ করিস না, একদিন না একদিন মিম তোর কাছে ফিরে আসবে। তা কখনো সম্ভব না। মিম শাওনকে ভালোবাসে। সামনের মাসে ওদের বিয়ে। মিম চিরদিনের জন্য আমার কাছ থেকে হারিয়ে যাবে। হৃদয় বল। আমরা কি এ বিয়েটা আটকাতে পারি না? না বন্ধু, আমার সুখের জন্য আমি মিমের সুখ নষ্ট করতে চাই না। আমি ভেবেছিলাম মিম হয়তো তার স্মৃতিশক্তি ফিরে পাবে, তার জন্যই আমি তার পিছনে লেগে থাকতাম। কিন্তু মিমের স্মৃতিশক্তি হয়তো আর ফিরবে না। তাহলে এখন কি করবি? আমি বুক ভরে একটা নিঃশ্বাস নিয়ে বললাম, আমার ক্যারিয়ার গড়ব, অতীতকে মন থেকে মুছে ফেলে সামনে অগ্রসর হব। যদিও মন থেকে কখনো আমি মিমকে বলতে পারবো না। সিয়াম বলল, এই ডিভোর্স পেপারটাতে সই করে দে, মিমের তো বিয়ে হয়ে যাচ্ছে, এটা রেখে আর লাভ কি? ডিভোর্স পেপারের দিকে তাকিয়ে বললাম, মিমের বিয়ে না হওয়া পর্যন্ত আমি এতে সই করব না। ডিভোর্স পেপারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি। কেউ কোনো কথা বলছে না, সবাই চুপ হয়ে আছে। আমি বললাম, চল ক্লাসে যাই, ক্লাস শুরু হয়ে গেছে। অতীতের সাথে যুদ্ধ করে সামনে এগোতে হবে আকাশের জীবনকে আবার রঙিন করে তুলতে হবে। সেটা যত কঠিনই হোক না কেন, অতীতকে মুছে ফেলতে হবে। নিয়তি আকাশকে অনেক কিছুই শিখিয়ে দিয়েছে। কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ বুঝে না। আকাশও ঠিক এমনটাই করছে। আর এখন আফসোস করে কপাল চাপড়াতে হচ্ছে। কেটে গেল অনেক দিন। আর কয়দিন পর মিম আর শাওনের বিয়ে। আকাশের সব আশা আকাঙ্ক্ষায় শেষ। আকাশদেরকে ইনভাইট করা হয়েছে মিমের বিয়েতে। আকাশের যাওয়ার কোনো ইচ্ছে নেই, কিন্তু মা বাবা আর ছোট মার অনুরোধে যেতে হবে। হয়তো নিয়তি আকাশকে দেখতে চায়। নিজের চোখের সামনে প্রিয়জন হারানোর ব্যথা কতটা কষ্টের। চারিদিকে লাইটিং করা, ফুলের আবাস ছড়িয়ে আছে চারিদিকে। মানুষের কোলাহলের দৌড়নিতে চারপাশ মুখরিত। সবার মুখে হাসি, আনন্দতে ভরপুর। যে ছোট মা আকাশকে নিজের ছেলের মতো ভালোবাসে, সেও আজকে খুশি। শুধু আজকেই খুশি না, আকাশের বুকে ফুরে আর্তনাদ বেরিয়ে আসছে। মানুষের চারদিকে হাসির আওয়াজে যেন আকাশের বুকে বিষের তীরের মতো দিচ্ছে। না, আর এখানে থাকতে পারছে না আকাশ। বাড়ির পাশে বাগানে চলে আসলো। কিছুই ভালো লাগছে না। আজকে মিমের বিয়ে, সেই কারণেই বাড়িতে এত হইচই। সেদিনও মিমের বিয়ে হয়েছিল, অথচ এত মানুষ ছিল না। এখানে আসার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু নিয়তি আকাশকে এখানে নিয়ে এসেছে। বাগানের ভিতরটা হাঁটাহাঁটি করছিল, এমন সময় মিমের ছোট বোন মিষ্টি এসে আকাশের পাশে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাইয়া, তুমি এখানে একা একা কি করছো? গম্ভীর মুখে জবাব দিলাম, কিছু না, এমনি হাঁটাহাঁটি করছিলাম। ওইদিকে আপুর বিয়ে হচ্ছে আর তুমি হাঁটাহাঁটি করছো? আমার যেতে ইচ্ছা করছে না, তুই যা এখন। মিষ্টি কি যেন ও ভেবে চলে গেল। আকাশ ঠাই দাঁড়িয়ে রইল। আর কিছুক্ষণ পরেই বরযাত্রী আসবে, তারপর মিমের বিয়ে হয়ে যাবে। এদিকে আকাশের বুকে বিরহের অনলে পুড়ে যাবে মিমের সব স্মৃতি, পুড়ে ছাই হয়ে যাবে। মিম নামে কেউ আকাশের অস্তিত্বে আর থাকবে না। আকাশের সব আশা শেষ হয়ে যাবে। ভাবতে ভাবতে ডিভোর্স পেপারটা হাতে নিল। কি হবে এই স্মৃতি রেখে? এটাতে সই করে দিব, তারপর পুড়িয়ে ছাই করে ফেলবো।
মিম নামে কেউ আমার অতীত ছিল এটাও ভুলে যাব। নিয়তি হয়তো আমার সাথে এটাই লিখতে চাচ্ছেন। ভালোবাসার পরশে দুজন সুখী হলেও তৃতীয় কেউ কষ্ট পাবে, সেটা না হয় আমি পেলাম। হোক না তারা সুখী, এটাই আমার সুখের লীলাধারা। মনে মনে ভাবছে এসব কথা আর ডিভোর্স পেপারের দিকে চেয়ে থেকে মুচকি হাসতেছে। এমন সময় আকাশের মা এসে পিছন থেকে ডাক দিল, আকাশ, ওখানে দাঁড়িয়ে কি করছিস? বরপক্ষ এসে গেছেন, জলদি আয়। ব্যাপারটা বাজ করে পকেটে ঢুকিয়ে দিল। চোখ দিয়ে পানি পড়ছে। চোখটা মুছে চলে গেল বিয়ের আসরে। মিম বসে আছে লাল বেনারসি শাড়ি পরে, আর তার পাশে পাঞ্জাবি পাগড়ি পরে বসে আছে শাওন। দুজনের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশ। মিমকে শাড়ি পরে পুরো অদ্ভুত সুন্দর লাগছে, শাওনকেও খুব সুন্দর লাগছে। মুখ দিয়ে অস্পষ্টভাবে বলে ফেললো দুজনকে খুব মানিয়েছে। মনের অজান্তেই কথাটা বের হয়ে গেছে। আকাশ তাকিয়ে আছে মিমের দিকে। মিম একবারের জন্য আকাশের দিকে তাকায়নি। মিম এখন তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। অতীতের দ্বারের কাছেও সে যেতে চায় না। যাবেই বা কি করে? তার তো অতীতের কোনো কিছুই মনে নেই। কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন। আকাশ এখনো মিমের দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি পড়ে গেল। সবাই এখন মেয়ের মুখ থেকে কবুল বলার জন্য অধীর আগ্রহে কান পেতে আছে। আকাশ পকেট থেকে ডিভোর্স পেপারটা বের করলো, সাথে একটা কলম। মিম কবুল বলার আগেই তাতে সই করে দিল। বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। মিমকে এখন বিদায় দেওয়ার পালা। মিম বাবার বুকে মুখ লুকিয়ে কান্না করছে। আকাশের মনে পড়ে গেল সেই দিনের কথা। মিমের সাথে আকাশের বিয়ে হওয়ার পর মিম ঠিক একইভাবে কান্না করছিল। মিমকে গাড়িতে তুলে দিল সবাই। আকাশ একটা বারও আকাশের মায়াবতী বউয়ের দিকে তাকিয়ে জোরে একটা নিঃশ্বাস নিল। সে তো আর আকাশের মায়াবতী নয়, সে এখন অন্যজনের মায়াবতী। সবাইকে না জানিয়ে চলে আসলো বাড়িতে। কষ্ট হচ্ছে আকাশের, খুব কষ্ট হচ্ছে আকাশের। প্রিয়জন হারানোর ব্যথা এত কষ্ট যার হারিয়েছে সেই বুঝে। কোনো কিছু ভালো লাগছে না আকাশের। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। নিয়তি আমার প্রতি এতটা পাষাণ হলো কি করে? আমার একটা ভুলের কারণে শাস্তি আমি কিভাবে সইব? কয়েকটা ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে পড়লো। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। আকাশের পুরো শরীরে জ্বালা করছে, মনে হচ্ছে কেউ শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলতে লাগলো, মা, আমার শরীর জ্বলে যাচ্ছে মা, আমি আগুনে পুড়ে যাচ্ছি। আমার মিমের শরীরে অন্য কারো স্পর্শ লাগছে মা, অন্য কেউ মিমকে টাচ করছে। আমার শরীর জ্বলে যাচ্ছে। আমার হিতাহিত জ্ঞান নেই। চিৎকার শুনে মা বাবা রুমে আসলো। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফিরতে আবার মিম বলে চিৎকার করে উঠলাম। আমি নিজে নিজেই অবাক হলাম যে আমাকে চিনে না, আমি তার জন্য কষ্ট পাচ্ছি আর বাংলা সিনেমার বাপ্পারাসের মতো চিল্লাচিল্লি করছি। এটা তো শুধুই আবেগ, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। কেটে গেল একটা বছর। আকাশ একটা অফিসে জব করে, স্যালারি মোটামুটি ভালোই। মিমের বিয়ের পর আকাশ তার কোনো খোঁজ খবর নেয়নি। তার সব স্মৃতি আকাশের প্রায় মুছেই গেছে এই এক বছরে। শুনেছে তার নাকি একটা মেয়ে হয়েছে। আকাশের মা বলেছিল একদিন। আকাশ জানতেও চায়নি দেখতে কেমন, নাম কি তার, এসব জানার আগ্রহ নেই আকাশের। পড়াশোনা শেষ করে জব পেয়েছে সবে 10 দিন হলো। এর মধ্যেই বাবা মা বিয়ের চাপ প্রয়োগ করছে। আকাশ এখন কোনোভাবেই বিয়ের জন্য প্রস্তুত নয়। তবুও বাবা মায়ের কথা রাখতে গিয়ে রাজি হয়ে গেল। আকাশের বিয়ে ঠিক করা হয়েছে। মেয়ে আগে থেকেই দেখে রাখছিল আকাশের মা। আকাশ এখনো মেয়ে দেখেনি। অবশ্য মেয়ের ছবি আকাশের পকেটে এখনো আছে। আর এখন আকাশ সেই মেয়ের সাথেই দেখা করতে যাচ্ছে। মেয়ে এবার ইন্টার 2য় বর্ষে পড়ে। নামটা মা একবার বলেছিল কিন্তু মনে নেই। রেস্টুরেন্টে বসে আছে কিন্তু মেয়েটা এখনো আসার নাম নেই। চারদিকে তাকিয়ে দেখলো সবই যুগল প্রেমিক বসে বসে প্রেম করছে। একটা টেবিলে তাকাতেই দেখলো একটা মেয়ে একা একা বসে আছে। একবার তাকিয়ে আর তাকালো না। একটু পরে মেয়েটা এসে আকাশকে বলল, এক্সকিউজ মি, আমি কি এখানে বসতে পারি? আমি তাকালাম মেয়েটার দিকে। দেখতে সুন্দর, চুলগুলো এলোমেলো, হালকা কাজল চোখে। আমি বললাম, একজনের আসার কথা আছে, সে আসলেই উঠে যাবেন। মেয়েটা টপ করে বসে পড়ল। তারপর আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কি কারোর অপেক্ষায় আছেন? ওই যে বললাম, সে আসলেই উঠে যাবেন, তার অপেক্ষায় আছি। সে কি, একটা মেয়ে? প্রশ্নটা শুনে তাকালো মেয়েটার দিকে। আর কিছু না ভেবেই ছবিটা বের করলো। হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটাই তো সেই মেয়ে।
মনে হচ্ছে মেয়েটাও আকাশের মতো আকাশের ছবি দেখেনি। আকাশের ছবিটা দেখে মেয়েটা বলে উঠল, আপনি এখনো আমার ছবি দেখেননি? আপনিও তো দেখেননি। কিভাবে জানলেন? দেখলে তো চিনতে পারতেন আমাকে। তারপর দুজনেই নীরব, কেউ কোনো কথা বলছি না। আমি এবার নীরবতা ভেঙে বলে উঠলাম, কি খাবেন বলেন? এই বলেই ওয়েটারকে ডাক দিলাম। মেয়েটা বলল, আপনি এত ব্যস্ত হবেন না, আমি এখানে খেতে আসিনি। তা না হয় বুঝলাম, কিন্তু কিছু তো খেতে হবে। রেস্টুরেন্টে তো কেউ এমনি এমনি বসে থাকতে দিবে না। আমি ওয়েটারকে বললাম 2টা কফি দিতে। তারপর মেয়েটার দিকে তাকিয়ে বললাম, কফি খান তো? মেয়েটা মাথা নাড়ালো। আমি আবারও বললাম, আপনি কি যেন বলার জন্য ডেকেছিলেন বলুন। মেয়েটা গুরু কুচকে তাকিয়ে বলল, আমার নাম ইরা, আপনি আমার নাম ধরে ডাকতেই পারেন। আর আমি এখানে আপনাকে কিছু বলার জন্য আসিনি, জাস্ট দেখা করার জন্য এসেছি। কিন্তু মাঝে বলল আপনি কি যেন ইম্পর্টেন্ট কথা বলবেন আমাকে। আপনার মা হয়তো আপনাকে মিথ্যে বলেছে। হতে পারে। বাই দ্য ওয়ে, আমার নাম আকাশ। আপনিও চাইলে আমার নাম ধরে ডাকতে পারেন। তার আর দরকার হবে না, আপনি আমার সিনিয়র। আকাশ ইরাকে পর্যবেক্ষণ করতে লাগলো। মেয়েটা দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা আকাশকে কিছু বলতে চায়, কিন্তু ভয়ে আর না হয় লজ্জায় বলতে পারছে না। এদিকে ওদিকে তাকিয়ে উসখুস করছে মেয়েটা। কথা বলার এক পর্যায়ে কফি চলে আসলো। কফিতে চুমুক দিয়ে আকাশ বলল, আপনি কি কোনো বিষয়ে আপসেট? না, আমি ঠিক আছি। আপনাকে দেখে তো বোঝা যাচ্ছে না। আমার মনে হয় আপনি আমাকে কিছু বলতে চান, হয়তো নিজস্ব কোনো প্রবলেমের কারণে বলতে পারছেন না। তেমন কিছুই না, আপনি ভুল ভাবছেন। আমি আর কথা বললাম না। যখন বলতে চাই না তখন জোর করে আর কি লাভ। কফি শেষ করে উঠে পড়লো ইরা। আমিও উঠলাম। বিলটা দিয়ে বাইকে উঠে বললাম, চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। না না, তার দরকার হবে না, আমি একাই চলে যাব। আমি একটু ভয় দেখানোর চেষ্টা করলাম। কি বলছেন আপনি? রাস্তায় কত বখাটে ছেলে ঘুরে বেড়ায় জানেন? আপনি একা বিপদে পড়তে পারেন। ইরা বাজকাই গলায় বলল, আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না। বলেই সামনে হাঁটা শুরু করলো। আমি বাইকটা স্টার্ট দিতে ইরা একটা রিকশায় উঠে পড়লো। আমিও চলে আসলাম বাড়ি। বাড়িতে আসতেই মার প্রশ্ন, দেখা করছিস বাবা ইরার সাথে? করেছি। কেমন লাগলো তোর ইরাকে? আমি কি তাকে কে দেখেছি নাকি যে বলবো কেমন লাগছে? এবার আমার কথা বলছিস কেন? আমি বলতে চেয়েছিলাম তোর পছন্দ হয়েছে কি না। আমার পছন্দের দাম আছে তোমাদের কাছে? আমি পছন্দ করলেই বা কি আর না করলেই বা কি? তোমরা তো আমাকে জোর করেই বিয়ে দিয়ে দিবে। যত সব আজাইরা পাচাল। বলেই হন হন করে চলে আসলো রুমে। রাতে খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লো। সকালবেলায় খাবার টেবিলে বসে খাওয়া শুরু করছে, এমন সময় ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে মিমের বাবা বলে উঠলো, বাবা আকাশ, তুমি কোথায়? তোমার বাবার ফোনে ফোন দিচ্ছি কিন্তু ধরছে না। কেন, কি হয়েছে মামা? মিমের বাবা কাঁদতে কাঁদতে বলল, বাবা, মিমের অবস্থা খুব খারাপ। তুমি তোমার মা বাবা সহ যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে চলে এসো। মিমের নাম শুনতেই কেমন যেন বুকটা দুপ করে উঠল। অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে মিমের? মিম অ্যাক্সিডেন্ট করেছে। আকাশ মামার মুখের কথাটা শুনে আকাশের বাক শক্তি হারিয়ে যাচ্ছে। আকাশের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কেন জানি বুকটা হাহাকার করে উঠল। বাবা আকাশের থেকে ফোন নিয়ে কথা বলতে লাগলো। আকাশ ঠাই বসে রইল। কথা বলা শেষে বাবা আকাশ আর মাকে বলল রেডি হয়ে তাড়াতাড়ি হসপিটালে যেতে। মা মিমের অ্যাক্সিডেন্টের কথা শুনে কান্না শুরু করে দিল। রেডি হয়ে গাড়ি বের করলো। যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে যেতে হবে। অতীতের ব্যথা আবারও জাগ্রত হচ্ছে আকাশের। আকাশ সেটা বুঝতে পারছে। মিমের বিপদের কথা শুনে কেন জানি আকাশের মনের মধ্যে তুফান বয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে হাসপাতালে চলে আসলো। হসপিটালে আসতে মিমের বাবা আকাশের বাবার বুকে মুখ লুকালো। একদম ভেঙে পড়েছে। মেয়ের এরকম বিপদের দিনে ভেঙে পড়াটাই স্বাভাবিক। বাবা যথেষ্ট সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। আর ওইদিকে আকাশ তার ছোট মায়ের কাছে গিয়ে বলল, ছোট আম্মু, মিমের অ্যাক্সিডেন্ট হলো কি করে? ছোট মা কাঁদতে কাঁদতে জবাব দিলেন,
জানি না বাবা, আমরা এই হাসপাতাল থেকে ফোন ফিরিয়ে এখানে এসেছি, আর এসেই দেখি। পুরোটা বলার আগেই কেঁদে দিল মিমের মা। আকাশ সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তাতেও লাভ হলো না। মিষ্টির কোলে মিমের মেয়েটা কান্না করছে। আকাশ সেই দিকে এক নজর তাকিয়ে চোখ ফিরিয়ে নিল, চারিদিকে তাকিয়ে দেখলো, কিন্তু শাওনকে কোথাও খুঁজে পেল না। আকাশ মিমের মাকে বলল, ছোট আম্মু, শাওন কোথায়? ওকে তো দেখছি না। ওকে ডাক্তারের সাথে কথা বলছে? আম্মু কোনো কথা বলল না। আকাশ চলে আসলো ডাক্তারের রুমে, কিন্তু ডাক্তার নেই। মিমকে ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে, সম্ভবত ডাক্তার ওখানেই আছে। আকাশ সহ সবাই ডাক্তারের বাইরে বের হওয়ার অপেক্ষায় আছে, কিন্তু একটা বিষয় ভাবাচ্ছে আকাশকে। মিমের এত বড় বিপদে শাওনকে তার পাশে দেখছে না। কিছুক্ষণ পর ডাক্তার বের হলো রুম থেকে। বাবা আর মিমের বাবা ডাক্তারের কাছে গিয়ে বলল, ডাক্তার, আমার মেয়ের কি অবস্থা? ও বাঁচবে তো? ডাক্তার মাস্ক খুলে বলল, আপাতত জ্ঞান ফিরেছে, কিন্তু মনে হচ্ছে না তাকে বাঁচানো যাবে। সমস্যা খুবই গুরুতর। তারপর আমার দিকে তাকিয়ে ডাক্তার বলে উঠল, আপনার নাম কি আকাশ? আমি কাছে এসে বললাম, জি বলুন। পেশেন্ট আপনার সাথে কথা বলতে চাচ্ছে, আপনি একাই ভেতরে যান। ডাক্তারের কথা অনেকটা অবাক হলো আকাশ। মিম আকাশের সাথে কথা বলতে চাচ্ছে, তাহলে কি স্মৃতিশক্তি ফিরে এসেছে? আর কিছু না ভেবেই রুমে ঢুকলো। অক্সিজেনে মিমের শ্বাস উঠানামা করছে। আকাশ কাছে যেতেই মিম আকাশের দিকে তাকালো, চোখে তার জল চিকচিক করছে। আকাশ একটা চেয়ারে বসলো, মিমের দিকে তাকিয়ে আছে আকাশ। মিম অক্সিজেন মাস্কটা মুখ থেকে খুলে হাঁপাতে হাঁপাতে বলল, আকাশ, আমাকে তুমি ক্ষমা করে দিও। তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, তার কারণেই হয়তো বিধাতা আমাকে এত বড় শাস্তি দিয়েছেন। আমার চোখ দিয়ে অবিরাম অশ্রু ঝরছে। মিমের হাত ধরে বললাম, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। নিজের ভুলের কারণেই নিজে কষ্ট পেয়েছি। আমিও শান্তিতে ছিলাম না আকাশ। বিয়ের 2 মাস পরে শাওন অনেকটা বদলে গিয়েছিল। প্রায় প্রতিদিন আমাকে মানসিক অত্যাচার করত। আমার মেয়ে হওয়ার পরেও আমাকে সে মারধর করত। আমার সামনে অন্য মেয়ে নিয়ে ফুর্তি করত। আমি বাধা দিলে আমার উপর অত্যাচার শুরু করত। তবুও মুখ বুঝে সহ্য করে যেতাম। তার মা বাবাও ছিল তার পক্ষে। আমাকে দিয়ে বাড়ির যাবতীয় কাজ করাতো। বাড়ির বাইরে কখনো আমি যেতে পারতাম না। মা বাবা আসলে তারা ভালো হন নাটক করত। আমি মা বাবাকে কিছুই বলতে পারতাম না। গত 1 সপ্তাহ ধরে সে আমাকে বেশি করে অমানসিক অত্যাচার করা শুরু করলো। এক পর্যায়ে আমাকে মেরে ফেলার পরিকল্পনা করতে লাগলো তারা। আমি ব্যাপারটা বুঝতে পেরে আমার মেয়েকে নিয়ে পালিয়ে আসলাম, কিন্তু রাস্তায় আমাকে তারা গাড়ি চাপা দিয়ে দিল। আমার মেয়েকে কোনো মতে সরিয়ে দিলাম আমি। হয়তো তোমাকে কষ্ট দেওয়ার কারণেই আল্লাহ আমাকে এত বড় শাস্তি দিয়েছেন। আমার খুব জোরে কান্না পাচ্ছে মিমের কথাই। বুকটাই হাহাকার চটে উঠেছে। এতটা নির্দয় মানুষ হতে পারে কি করে? মিমের নিঃশ্বাস আরো ঘন হয়ে গেল। আমার হাত জাপটে ধরে মিম বলল, আমি হয়তো আর বাঁচবো না। আমার মেয়েটাকে তুমি দেখে রেখো। আমার মেয়েটাকে তোমার কাছে রেখে গেলাম। আমাকে কথা দাও, তুমি আমার মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসবে, নিজের মেয়ের মতো আদর যত্ন করবে। তাকে কখনো পর ভেবে দূরে ঠেলে দিবে না। মনে করবে এটা তোমারই সন্তান। কথাটা বলেই মিমের নিস্তেজ হয়ে গেল। অক্সিজেন আর ওঠানামা করছে না। আকাশ ডাক্তারকে ডাক দিল। ডাক্তার এসে তার পালস চেক করে বলল, মিম মারা গেছে। আকাশ দপ করে ফ্লোরে পড়ে গেল। সবাই কান্না করছে, আকাশের চোখেও পানি। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে খুব। মিমকেও বলতেও পারলো না, মিম, আমি তোমার কথা রাখবো। তোমার মেয়েকে আমার নিজের মেয়ের মতো করে মানুষ করব। কখনো তাকে কষ্ট দিব না। কবর দেওয়ার আগে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আকাশের মায়াবতী পিচ্ছি বউয়ের দিকে। আর কখনো আকাশের মায়াবতী পিচ্ছি বউয়ের মায়াবতী চেহারাটা দেখতে পারবে না আকাশ। আকাশের বুকটা ফেটে যাচ্ছে। মিমের কবর ছেড়ে যেতে মন চাইছে না। প্রিয়জন হারানোর ব্যথা আকাশ দুইবার পেল। এ কেমন নিয়তি আকাশের সাথে কি খেলা খেলছে। বাড়িতে চলে আসলো। মিমের মেয়ে ছোট আম্মুর কাছে আছে, মা বাবাও সেখানে আছে। আকাশও সেখানে গেল। মার কাছে থেকে ইরার নাম্বারটা নিয়ে ইরাকে ফোন করলো। আবার সেই রেস্টুরেন্টে দেখা করতে বলল।
আকাশ অনেকক্ষণ ধরে বসে আছে ইরার জন্য। ইরা আসতে অনেকটা লেট করছে। 1 কাপ কফি খেলো আকাশ। কিছুক্ষণ পর ইরা আসলো। সরি, আসলে জ্যামে আটকে গিয়েছিলাম। ঠিক আছে, বসো। ইরা বসে পড়লো। আকাশ কিছুক্ষণ ভাবলো ইরাকে কথাটা বলা ঠিক হবে কিনা। পরক্ষণেই ভাবলো এখন না বললে অনেক ঝামেলা হতে পারে। হ্যাঁ, মেয়ের কথা বলতে ডেকেছে ওকে। আকাশের ভাবনা দেখে ইরা বলল, কি ভাবছেন এত গভীর মনোযোগ দিয়ে? ইরার কথা শুনে স্বাভাবিক হলো আকাশ আর বলল, তোমাকে কিছু কথা বলার আছে। হ্যাঁ, বলুন না। আমি জানি না কথাটা তুমি কতটা স্বাভাবিকভাবে নেবে। আমিও জানি কথাটা শোনার পর তুমি তা কখনোই মানতে পারবে না, তবুও কথাটা বলা জরুরি। কথাটা তো আগে বলুন, মানা না মানা পরের ব্যাপার। ইরাকে সব খুলে বলল আকাশ, এমনকি মেয়ের কথাও। বিয়ের পর তাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে হবে, আর আকাশ কখনো সন্তান নিবে না সেটাও বলল। ইরা সব শুনে চুপ হয়ে রইল। আকাশ আবারও বলল, আমি জানি কোনো মেয়ের পক্ষে এই কথাটা মেনে নেওয়া সম্ভব না, তাই বলছি যদি না মানো তাহলে বিয়েটা এখানেই ক্যান্সেল করে দাও। এরা আমার দিকে চোখ তুলে তাকালো, তারপর বলল, আপনাকে এখন বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। আমি একটু অবাক হলাম। তারপর এরাকে জিজ্ঞাসা করলাম, কেন আগে সমস্যা ছিল নাকি? মানে অবাকের চরম পর্যায়ে চলে গেছি আমি। মেয়েটা বলে কি? এরা বলে উঠল, 1 কাপ কফি খেতে খেতে বলি, আমি কফি অর্ডার করলাম। কফিতে চুমুক দিয়ে এরা বলল, আমি কখনো মা হতে পারবো না। কথাটা শুনেই আমি আটকে উঠলাম। ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, কেন? এরা কফিতে আরো একটা চুমুক দিয়ে বলল, খুব ছোটবেলায় আমার একটা ছোট্ট অপারেশন হয়েছিল, আর তাতেই আমার মাতৃগর্ভের একটা সমস্যা হয়ে যায়। যখন আমি বড় হই তখন বান্ধবীদের সবারই পিরিয়ড হওয়ার কথা শুনতাম। আমি তখনও জানতাম না পিরিয়ড কি। যখন জানতে পারলাম পিরিয়ডের মাধ্যমেই সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা লাভ করে একটা মেয়ে, আর প্রতিটা মেয়েরই পিরিয়ড হয়, তখন ব্যাপারটা ভাবনাই ফেলে আমাকে। আমিও তো একটা মেয়ে, আমার কেন পিরিয়ড হয় না? বিষয়টা জানার জন্য ডাক্তারের শরণাপন্ন হলাম। ডাক্তার চেক আপ করে বললেন আমি কখনো মা হতে পারবো না। অনেকটা কষ্ট হয়েছিল সেদিন। এই বিষয়টা আমি ছাড়া আর কেউ জানে না, এমনকি আমার মা বাবাও না। মেয়ে বড় হয়েছে, তাকে বিয়ে দেওয়া বাবা মায়ের কর্তব্য। আমার বাবা মা সেই কর্তব্য পালনে ব্যস্ত হয়ে গেল। আমার বিয়ে ঠিক করলো। আমি জানি কোনো ছেলেই আমার সমস্যার কথা জানতে পারলে আমাকে বিয়ে করতে চাইবে না। তাই আমি ছেলেটার সাথে কথা বলি। ছেলেটা সব শুনে বিয়েটা ভেঙে দেয়। এভাবে অনেকটা বিয়ে ভেঙে গেল। শেষে আপনার সাথে আবার বিয়ে ঠিক হলো। আপনার সাথেও কথা বলার জন্য ডাকলাম, কিন্তু আপনাকে দেখে মনে হলো বিয়েতে আপনি রাজি নন, তাই প্রথমেই কথাটা বলতে পারলাম না। ভাবলাম কয়দিন পরে যখন বিয়েতে রাজি হবেন তখনই বলবো, কিন্তু আজ যখন আপনি নিজেই বললেন আমরা সন্তান নিব না, আমাদের সন্তান আছে, বিশ্বাস করুন তখনই অনেকটা খুশি হলাম। আকাশ হা হয়ে ইরার দিকে তাকিয়ে থাকলো। নিয়তি আকাশের সাথে আসলেই গেম খেলছে। সে চায় মিমের মেয়েটা তার মায়ের আদরেই মানুষ হোক। ইরার কথাটা শোনার পর আকাশেরও একটু কষ্ট হলো, তবুও মনকে সান্ত্বনা দিল। মিমের কথা আকাশের রাখতেই হবে, কখনো তার মেয়েকে আকাশ কষ্ট দিবে না। 2 বছর হলো আকাশের বিয়ে হয়েছে। ইরা মায়া একে অনেক ভালোবাসে, সবসময় চোখে হারায়। বউ হিসেবে ইরা আকাশের বাবা মার কাছেও প্রিয়। আজকে মায়ার জন্মদিন, বাড়ি ভর্তি মেহমান, সবাই কেক কাটার অপেক্ষায় আছে। এমন সময় মায়া বলে উঠল, বাবাই আমার নাম কে রেখেছে? আমি মায়াকে কুলে নিয়ে বললাম, আমি রেখেছি মামুনি। কেন, পছন্দ হয়নি তোমার? মায়া আমার গালে একটা আদর খেয়ে বলল, খুব পছন্দ হয়েছে বাবাই।